তাপ সঞ্চালন চ্যাপ্টার আমাদের চলছিল, ঠিক আছে। তাপ সঞ্চালন চলছিল এবং লাস্ট আমরা যেটা করেছিলাম যে পরিবর্তনশীল বেধের মধ্য দিয়ে তাপ সঞ্চালন, পরিবর্তনশীল বেধের মধ্য দিয়ে তাপ পরিবহন, মানে বরফ যে গঠন হয়েছিল সেটা আমরা বলেছিলাম। ওটাই আগের দিন একটা টার্ম ওখানটা মিস হয়ে গেছে, একজন দেখিয়েছে এক্ষুনি। সেই টার্মটা ছিল এরকমই যে টি, ক্যাপিটাল টি একটা হওয়ার কথা ছিল, ওটা মিস হয়ে গেছে। কোথায় ছিল বলে দিচ্ছি। ছিল এরকম যে এদিকে ছিল ডিকিউ বাই ডিটি, ওই বরফের যে গঠন হচ্ছিল বরফ স্তরের, এদিকে ছিল যে রো রো ওয়াটার, দেন কি ছিল, রো ওয়াটার পরে ছিল যে এ ডিএক্স। এটা হলো কি না জলের ভর, যে জলটা জমা হচ্ছে সঙ্গে লিন তাপ বাই ডিটি সমান এদিকে ছিল কে আইস, ইন্টু এরিয়া, তারপরে ছিল কি না জিরো মাইনাস অফ মাইনাস টি মানে টি বাই বাই কি হবে না ডিটি। এদিকে নিচে হচ্ছিল কি এক্স, তাই তো, নিচে এক্স না ডিটি ওপরে, সরি এটা ছিল কি দেখ এটা ছিল ডিকিউ বাই ডিটি বার করছি না, ডিকিউ বাই ডিটি সমান কে আইস এরিয়া আর হচ্ছে উষ্ণতার পার্থক্য বাই এক্স। হ্যাঁ, ডিটি ওপরে ছিল নিচে এসছে, বেশ, তাহলে এখানে শুধু এক্স থাকবে। এবারে কি হচ্ছে, এখান থেকে এ তো কেটে গিয়েছিল, এ কেটে যাওয়ার পরে ছিল কি যে এদিকে ছিল শুধু ডিটি, এদিকে ছিল শুধু ডিটি, ডিটি কে যদি আমি শুধু একা রাখি তাহলে ওদিকে হয়ে যাবে কত না রো ওয়াটার এল এফ বাই কে আইস ইন্টু টি, আর এটা হচ্ছে কত না এক্স ডিএক্স। তারপরে আমরা ইন্টিগ্রেশন করেছি এটা জিরো টু টি আর জিরো টু এক্স। এইখানে একটা টি মিস হয়ে গেছিল, এটা এই টিটা খাতাতে যাদের আছে আগে এই টিটাকে এইখানে নিচে একটা ক্যাপিটাল টি হতো, সেই টিটা মিস হয়ে গেছে, সবাই কারেকশন করে নেবে, ঠিক আছে। খাতাতে এটা ছিল, এটাকে একবার চেক করে নেবে। আজকে যেটা পড়া হবে তাপ বিকিরণ, সেইটা কিন্তু আগের যে পড়া হয়েছে সেটা যদি কারোর নাও হয়ে থাকে তাহলেও চলবে, অসুবিধা নেই, করতে পারবে। একটা বই আমাকে দিবি, তাপ বিকিরণ, তাহলে লিখবি যে বিকিরণের সংজ্ঞা, বিকিরণের সংজ্ঞা বলে হেডিং লিখবি, বিকিরণের সংজ্ঞা। হয়েছে বিকিরণের সংজ্ঞা। বই খুলবি, বইতে হচ্ছে ছায়া প্রকাশনী বই 308 পেজ, ছায়া প্রকাশনী বই 308 পেজ, 308 পেজে বিকিরণের যে সংজ্ঞা আছে সেটা কিরকম আছে দেখ, যে কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া অথবা জড় মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে তাপ যে প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। তাহলে আমরা যে তাপ সঞ্চালনে যে তিনটে পদ্ধতি আমরা পড়েছি, তাপ সঞ্চালনে আমরা যে তিনটে পদ্ধতি পড়েছি সেই তিনটে পদ্ধতি কি ছিল, পরিবহন, পরিচলন আর বিকিরণ। তার মধ্যে পরিবহন এবং পরিচলন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন আছে, এবং পরিবহন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলো কি থাকবে, এক জায়গায় ফিক্স স্থির থাকবে। মানে এটা ধরো রড, এর মধ্যে যে কণাগুলো আছে ঠিক আছে, তো এই সাইডে যদি উত্তপ্ত করি এই সাইডে আস্তে আস্তে গরম অনুভব হবে, তার মানে কি এই লোহার কণাগুলো এক জায়গায় ফিক্সড আছে কিন্তু তাপটা সঞ্চালিত হয়ে যাচ্ছে, এটা পরিবহন। আর পরিচলন কি ছিল, যে মাধ্যমের কণাগুলো নিজেরাই এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। সূর্য থেকে আলোক রশ্মি এসে পৃথিবী পৃষ্ঠে পড়ছে, পৃথিবী পৃষ্ঠ গরম হচ্ছে এবং পৃথিবী পৃষ্ঠ সংলগ্ন বায়ুর কণাগুলো উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরে উঠছে, শীতল বায়ু নিচে আসছে। তাহলে কণাগুলো কি হচ্ছে, নিজেরাই তাপ
সঞ্চালন করছে, এটা ছিল পরিচলন। বিকিরণ পদ্ধতি কি হচ্ছে, কোনো মাধ্যমের প্রয়োজন নেই, শূন্যস্থানের মধ্যে দিয়ে যেতে পারে, এবং যদি বা মাধ্যম থাকেও তার মধ্যে দিয়ে যাওয়ার সময় তাকে উত্তপ্ত করছে না। তো সূর্য থেকে যে আলোক রশ্মি পৃথিবীতে আসছে, সেক্ষেত্রে মাঝে যে মহাশূন্য আছে, মহাকাশ আছে, তাকে কোনোভাবে কিন্তু উত্তপ্ত করছে না। তো ওই জায়গায় মহাশূন্য যে জায়গা আছে, মানে মহাকাশ, ওটা কিন্তু অনেকটা শীতল, কেন কি তাপ নিচ্ছে না, মানে ও কি হবে, ঠান্ডাই থাকছে। এরপরে যখন ওই তাপ পৃথিবী পৃষ্ঠে এসে, যখন ওই পৃথিবী পৃষ্ঠে আসছে, তখন পৃথিবী পৃষ্ঠে কি হচ্ছে না, তাপের শোষণ হবে। এই জন্য প্রথমে বিকীর্ণ তাপের আমরা হচ্ছে কিছু বৈশিষ্ট্য পড়বো, বইতে আছে। বিকীর্ণ তাপের সঙ্গে আলোর সাদৃশ্য এবং কিছু বৈসাদৃশ্য পড়বো। দেন এই যে বলছি না যে তাপ, এখানে ধরো কোনো একটা বস্তু আছে, তো এখান থেকে কিছু তাপ এসে যদি পড়ে, কিউ ইনসিডেন্ট, তার কিছু মানে দেখ, এই তাপটা তিন ভাবে ব্যয় হবে। কিরকম? কিছুটা হবে শোষণ, কিছুটা হবে প্রতিফলন, কিছুটা একে পুরোপুরিভাবে ভেদ করে চলে যাবে। এটা আমি ক্লাস 10-এ আলো পড়ানোর সময় প্রথম দিন বলেছিলাম যে কোনো তলের উপরে আলো এসে পড়লে তিনটে ঘটনা ঘটে: প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ। সেম এখানে হবে। তার আগে আমরা পড়ে নেব কি, যে বিকীর্ণ তাপের কিছু সাদৃশ্য, আলোর সঙ্গে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তাহলে প্রথমে কি কি পড়লাম বইতে, ডাকদেবী বিকিরণের সংজ্ঞা হলো। দেন বিকীর্ণ তাপের সংজ্ঞা কি, ওই বিকিরণ প্রক্রিয়ার উৎস থেকে তাপ শক্তি কিরকম ভাবে ছড়িয়ে পড়ছে, তরঙ্গ রূপে। ঠিক আছে, তরঙ্গ রূপে চারিদিকে ছড়িয়ে পড়ে এই তাপ তরঙ্গকে তাপীয় বিকিরণ বলে বা বিকীর্ণ তাপ বলে। দেখ, অ্যাকচুয়ালি তোরা পড়েছিস যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ক্লাস 10-এ পড়েছিস না, আলো চ্যাপ্টারের লাস্টের দিকে ছিল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, যেমন অতিবেগুনি রশ্মি ছিল, গামা রশ্মি ছিল, এক্স রশ্মি ছিল, দৃশ্যমান আলোক রশ্মি ছিল, অবলোহিত ছিল, তারপরে ছিল কি রেডিও তরঙ্গ ছিল, মাইক্রোওয়েভ, এগুলো ছিল। তো নিশ্চয়ই তোরা এটাও দেখেছিস যে যখন তোরা কোনো প্যাটিস বা কোনো কিছু কিনতে যাস, তখন দেখবি মাইক্রোওয়েভ যেটা আছে ওখান থেকে কিন্তু গরম করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি ওখানে একটা রেডিয়েশন ইউজ করা হয়, যা কি করে গরম করে। দেখ, এই যে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে, তার মধ্যে তোরা এটা জানিস যে তরঙ্গ দৈর্ঘ্য যখন 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে আছে, তখন সেটা কিন্তু আমাদের চোখের দর্শনের অনুভূতি জাগায়, মানে আমরা দেখতে পাই। মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু যখন 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে হচ্ছে, তখন আমরা দেখতে পাই। এর থেকে কম বা এর থেকে বেশি, এগুলো কিন্তু আমাদের চোখে দেখার অনুভূতি জাগায় না। এবার দেখ, সূর্যের যে আলোক রশ্মি, সেটা আমরা দেখতেও সাহায্য করছে, আবার গরমও হচ্ছে, দুটোই। এখানে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে, আবার গরম করার মানে হিট, হিট যে সেন্স, সেটারও তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ কি করছে, কোন রেঞ্জ দেখতে সাহায্য করছে, কোন রেঞ্জ মানে দেখার অনুভূতি জাগাচ্ছে, কোন রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য কি করছে না, তাপের অনুভূতি জাগাচ্ছে। ঠিক না? দেখ, বিকীর্ণ তাপ এবং আলোর মধ্যে সাদৃশ্য কি কি দিয়েছে এক এক করে বলছি। দেখ, প্রথম 1 নম্বর, বিকীর্ণ তাপ আলোর মতো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যেমন আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেরকম বিকীর্ণ তাপও কিন্তু একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে। ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট। এটা ছায়া প্রকাশনী বই, ছায়া প্রকাশনী বইয়ের পেজ নাম্বার 308। যেগুলো বই থেকে আসছে অবশ্যই লিখবো, বেশ ভালো ধরনের ক্যালকুলেশন কিছু আছে, সেগুলো আমরা করব। তার আগে যেগুলো সহজ জিনিস সেগুলো আমরা একবার বই থেকে করে নিচ্ছি। ঠিক আছে? প্রথমে আছে বিকীর্ণ তাপ আলোর মতো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে একসঙ্গে। 2, বিকীর্ণ তাপ আলোর মতো কি হয়, আলোর মতো হচ্ছে না সরল রেখা বরাবর চলে, তাই মাথার উপর ছাতা খুলে সূর্যের তাপ থেকে দেহকে আড়াল করা যায়, মানে ছায়া পড়বে। ঠিক আছে, সরল রেখায় চলছে, তার মানে আমি যদি ছাতা ধরি তাহলে সেখানে কি হচ্ছে, ছায়া পড়ছে। 3, বিকীর্ণ তাপ ও আলোর বেগ সমান, শূন্য স্থানে এই বেগের মান কত, 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড,
বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে এক প্রকার কি হচ্ছে না, যে গতিবেগ যেটা আলোর গতিবেগের সমান, মানে সূর্য থেকে যে বিকিরণ তাপ আসছে সেটা কিন্তু অনেক ফাস্ট আসছে, ঠিক আছে। দেন 4 নম্বর পয়েন্ট, আলোর মতো বিকিরণ তাপেরও প্রতিফলন, প্রতিসরণ, ফটোগ্রাফিক প্লেটের উপরে ক্রিয়া প্রভৃতি ধর্মগুলি আছে। তোরা প্রতিফলন প্রতিসরণ আশা করি জানিস, ক্লাস 10-এ পড়া হয়েছে। ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া বলতে কি, আগেকে যে ছবি তোলা হতো সেটা কি ছিল না, একটা প্লেট ছিল, তার মধ্যে কি ছিল না, সিলভার সিলভার হ্যালাইডের মানে সিলভার আয়োডাইড বা সিলভার ব্রোমাইড এরকম কিছু আস্তরণ দেওয়া থাকতো। ওইটার উপরে যদি আলো এসে পড়ে তার একটা ছাপ থেকে যাবে। ক্যামেরা কিন্তু আগে এরকমই করা হতো, এখন তো ডিজিটাল হয়ে গেছে। অথবা তোরা এখনো দেখতে পারিস, যেমনটা হচ্ছে কি ওই এক্স রে করে না অনেকে, হাড় ভেঙে গেলে ডাক্তার এক্স রে করে দেখার জন্য, ওটাও কিছুটা এরকম ফটোগ্রাফিক প্লেটের। না, সাদা কালোই হবে। নেগেটিভ ছবি আসতো, নেগেটিভ ছবি বলতে জানিস, দেখেছিস নেগেটিভ ছবি, মানে ব্ল্যাক যে জায়গা আছে সেটাকে দেখাবে হোয়াইট, আর হোয়াইট যে জায়গাটা আছে সেটাকে দেখাবে ব্ল্যাক। আগে ছবি প্রথম যখন ক্যামেরা হয়েছিল তখন ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হতো, এখন ডিজিটাল ক্যামেরাতে কালার হয়েছে। প্রথমে ছবি যখন প্রথম ক্যামেরা তৈরি হয় তখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হতো, ঠিক আছে। হ্যাঁ, ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে কি, যেমন আলো যেমন ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করছে, মানে একটা ছাপ ফেলছে, সেরকম বলছে তাপও কিন্তু ফটোগ্রাফিক প্লেটের উপরে ক্রিয়া করছে। দেন 5 নম্বর বলছে আলোর মতো বিকীর্ণ তাপ ব্যস্তানুপাতিক বর্গ সূত্র মেনে চলে, অর্থাৎ কোনো তাপের উৎস থেকে কোনো বিন্দুতে তাপের বিকিরণ পৌঁছালে ওই বিন্দুতে তাপ বিকিরণের তীব্রতা উৎস থেকে বিন্দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অনেকগুলো কথা বলে দিয়েছে একসঙ্গে, একে আমি এক্সপ্লেন করছি, ভালো করে দেখবি। হ্যাঁ, কি বলছে দেখ, অ্যাকচুয়ালি তীব্রতা মানে কি বোঝায়, প্রথম তোরা ক্ষমতা পড়েছিস, ক্ষমতা হচ্ছে কি, ক্ষমতা মানে কোনো একটা যন্ত্রের ক্ষমতা যদি বলি, ক্ষমতা সমান কতটা কার্য করছে প্রতি সেকেন্ডে। কার্য মানে এক প্রকার শক্তি, মানে আমি বলতে পারি কি না, শক্তি বাই সময় বলতে পারি, ঠিক না। আর এর একক কি আসে দেখ, শক্তির একক কি জুল পার সেকেন্ড, তো এর একক চলে আসে কিনা ওয়াট। তো ক্ষমতার একক বেসিক্যালি তোরা ক্লাস 10-এও পড়েছিস যে একটা 100 ওয়াটের বাল্ব পড়েছিস না, এরকম 100 ওয়াটের বাল্ব। 100 ওয়াটের বাল্ব বলতে কি, 100 ওয়াটের বাল্ব বলতে এই বাল্বটা কি করছে, 1 সেকেন্ডে 100 জুল তাপ শক্তি কি করছে, ওই ব্যয় করছে। এই তো হিসাব, তাই তো, তড়িৎ শক্তি ব্যয় করছে, 1 সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করছে। এবারে হলো কি, এ গেল ক্ষমতা মানে কি, শক্তি বাই সময়, ঠিক আছে। আচ্ছা, তীব্রতা কি বোঝায়, তীব্রতা বলছে যে শক্তি বাই সময়, মানে একক সময়ে যে শক্তিটা ব্যয় হচ্ছে, আবার ক্ষেত্রফলও নিচে নিচ্ছি, মানে কি প্রতি একক ক্ষেত্রফলে। তাহলে দেখ, তীব্রতা মানে কি হচ্ছে, প্রতি একক সময়ে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে শক্তি যাচ্ছে। যদি আমি বলি আলোর তীব্রতা, তাহলে একটা তল আছে, সেই তলের মধ্য দিয়ে প্রতি একক সময়ে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ আলোক শক্তি যাচ্ছে, এটা আলোর তীব্রতা। তাপের ক্ষেত্রেও তাই, প্রতি একক সময়ে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ তাপ যাচ্ছে। এবার দেখ, এই যে যে তীব্রতা, ধরো আমি বলছি যে এখানে বাল্ব আছে কোনো একটা, আমি এরকম আঁকছি, এরকম ধরো কোনো একটা বাল্ব আছে এখানে, এখান থেকে কি হচ্ছে, যে যে আলোক শক্তিও যাচ্ছে তাপ শক্তিও যাচ্ছে। তো দেখ, এই বাল্ব থেকে আমি ধরো বললাম যে এই বাল্ব এই কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্টে আমি বার করতে চাই তীব্রতা। তীব্রতা ইংরেজি কি জানিস, ইন্টেন্সিটি আই, আর ক্ষমতা ইংরেজি কি হচ্ছে, পাওয়ার পি। ক্লিয়ার? তাহলে তীব্রতা, দেখ তীব্রতার একক কি হওয়া উচিত বলতো, ওয়াট। দেখ, শক্তি বাই সময় মানে কি ওয়াট, ওয়াট। তাহলে দেখ, আমি তীব্রতাকে এটাও তো লিখতে পারি পাওয়ার বাই এরিয়া, পি বাই এ লেখা যেতে পারে। তীব্রতা মানে শক্তি বাই সময় গুণ ক্ষেত্রফল, শক্তি বাই সময় মানে পাওয়ার,
আর ক্ষেত্রফল হচ্ছে কি a। বেশ, তাহলে তীব্রতার একক কি হয়ে যাবে? একক হয়ে যাবে, তীব্রতার একক হয়ে যাবে কি না, ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিকঠাক আছে। এবারে দেখ, যদি আমি বলি যে এইটা হচ্ছে কি বাল্ব, এই বাল্বের ক্ষমতা কত? এই বাল্বের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। 100 ওয়াট হচ্ছে কি এর ক্ষমতা, পি সমান 100 ওয়াট। এবার বলছি এই বাল্ব থেকে আর দূরত্বে যে বিন্দু নিয়েছি, সেই বিন্দুতে তীব্রতাটা কত, মানে পি কত? আমি কি বার করবো? পি সমান, সরি পি নয়, আই। আই কত? আই হচ্ছে পি বাই এরিয়া। তো দেখ, এই বাল্ব যে ক্ষমতাটা ছাড়ছে, সে নিশ্চয়ই কেবলমাত্র এই বিন্দু দিয়ে যাচ্ছে তা নয়, চারদিকে তো যাচ্ছে না, চারদিকে যাচ্ছে। চারদিকে যাচ্ছে মানে কি, একটা গোলক, মানে একটা ফুটবল, ফুটবলের কেন্দ্রে আছে এই বাল্ব, এটা উৎস। তো এর থেকে 100 ওয়াটের ক্ষমতা চারদিকে ছড়াচ্ছে, তাহলে যাচ্ছে কোনটা দিয়ে? পুরো ওই যে গোলক আছে তার ক্ষেত্রফলের মধ্য দিয়ে। তাহলে বল, 100 ওয়াট তো ক্ষমতা উপরে আছে, তাই নিচে একটা গোলকের ক্ষেত্রফল কত হবে? 4 পাই r স্কোয়ার। তো দেখ, একটা বাল্ব যাকে রেখেছি তার তো ক্ষমতা কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, 4 পাইও কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে না আই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তো তাহলে তীব্রতা কি হচ্ছে? উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি লিখবি তোরা? পেজ লিখবি, এখানে পেজ হচ্ছে কত? বইয়ের পেজ 308 এবং হচ্ছে পয়েন্ট নাম্বার 5, পেজ 308 আর হচ্ছে কিনা পয়েন্ট হচ্ছে কি 5, 5 নম্বর পয়েন্টের এক্সপ্লেনেশন এটা লিখে নেওয়ার সময় দিচ্ছে। 5 নম্বর পয়েন্টের এক্সপ্লেনেশন হচ্ছে এরকম, সময় দিচ্ছি লেখার জন্য, লেখ। এটা লেখার পরে এবার কি করবি? বইতে 308 পেজে গেছি, 5 নম্বর পয়েন্ট হলো। এবার 6 নম্বর পয়েন্ট আছে, দেখ, আলোর মতো বিকীর্ণ তাপও উৎস থেকে তরঙ্গের আকারে চারিদিকে সঞ্চালিত হয়। যেমন ধরো এইখানে যদি আমি বাল্ব জ্বালি, এখান থেকে আলো যেমন তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়বে, সেরকম তাপও তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়বে। আলোক তরঙ্গের মতো বিকীর্ণ তাপেরও অপবর্তন, ব্যতিচার, সমবর্তন, তিনটেই টার্ম তোদের এখন অজানা, কোথাও তোরা শুনিসনি, কেন কি এগুলো পরে আছে। দেখ, আমি হালকা বলছি, মানে যেটা মানে দু এক কথায় বোঝা যাবে। অপবর্তন বলতে কি? অপবর্তন বলতে যে, ধর আমি বললাম, দেখ তোরা দেখেছিস, ধরো এই রুমে লাইট জ্বলছে এবং পাশের রুম অন্ধকার। তো দেখ, ধরো ধরো এখান থেকে আমি যদি বলি যে, ধরো এই রুমে আলো জ্বলছে, পাশের রুম অন্ধকার আছে, তো তোরা দেখবি যে এই দরজা দিয়ে যে লাইটটা বেরোচ্ছে, সে কিন্তু দরজা যদি হয়, মানে এটাই যদি কোনো গ্যাপ হয়, এখান থেকে যদি আলো যায়, দেখবি আলো যে একদম সোজা গিয়ে স্ক্রিনে পড়ছে তা নয়, এভাবে আলো এখান থেকে এরকম করে বেঁকে যায় কিছুটা, ঠিক না? মানে কেবলমাত্র যে সোজা গিয়ে আলো এই স্ক্রিনে পড়বে এরকমটা নয়, আলো কি হয়, বেঁকে যায়। তো এই যে যে ঘটনা, যে কোনো একটা তরঙ্গ, আলো এক প্রকার তরঙ্গ। অ্যাকচুয়ালি তোরা ক্লাস 12-এ উঠলে দেখতে পাবি যে আলো যখন তোদের পড়া হবে, প্রথম দেখবি আলোর প্রতিফলন, প্রতিসরণ, লেন্স, প্রিজম, এই সমস্ত কিছু পড়া হবে। তারপরে চ্যাপ্টার আসবে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, তিনটে টার্ম আছে এখানে। তো ওখানে অ্যাকচুয়ালি দেখা যায় কি, কিছু কিছু ঘটনা যেগুলো আলোকে সরল রেখা, আমরা তো ক্লাস 10-এও তো এটাই পড়েছি যে আলো হচ্ছে কি সরল রেখায় চলে, রশ্মি বলি। তো সেটা ধরলে কিছু ঘটনা ব্যাখ্যা করা যাচ্ছে না, যেমনটা এখানে কি, আলো যদি সোজা সরল রেখায় চলে, তাহলে এই যে যে এখানে যে
এই যে এখানে যে স্লিট করা আছে, তাহলে পেছনে তো পুরো একদম একদম ক্লিয়ার একটা ছায়া পড়া উচিত ছিল, তাই না? ক্লিয়ার একটা ছায়া এইখানটায়, দেখ এইখানে গিয়ে আলো পড়তো, বাদ বাকি ওই সাইড পুরো অন্ধকার, এই সাইড পুরো অন্ধকার, কিন্তু সেটা হচ্ছে না। এই সাইডে কিছু কিছু আলো থাকছে, ঠিক আছে? তো এখান থেকে বোঝা যাচ্ছে কি যে আলো এটা তরঙ্গ। যে কোনো তরঙ্গের ক্ষেত্রে যখন সেটা কোনো ধার ঘেঁষে যাবে, তখন সে কি হবে, বেঁকে যাবে। এটা কেবলমাত্র তরঙ্গই দেখাতে পারে। তাহলে তাপ, তাপকেও দেখা যাচ্ছে কি, অবশ্যই তোরা জানিস, আমি যদি এই ঘটনাটাকে বলে দিই, এইখানে আমি কোথাও কোনো হচ্ছে কি আগুন জ্বেলেছি এখানে, তো তো সেখান থেকে যখন তাপ যাচ্ছে, দেখবি যে পুরো এইখানে গিয়ে তোর তাপ লাগছে তা নয়, তুই যদি এই সাইডে দাঁড়িয়েও থাকিস তাহলে দেখবি হালকা গরম লাগবে, ঠিক আছে? তার মানে কি, এখান থেকে তাপ যে যাচ্ছে সে সরল রেখায় যাচ্ছে না, সেও তরঙ্গের আকারে যাচ্ছে, মানে তাপ তরঙ্গ। আর তরঙ্গ হওয়া মানে কি হবে, না ধার ঘেঁষে গেলে বেঁকে যাবে। একে আমরা কি বলছি, অপবর্তন। তো সোজা কথা বলতে গেলে কি, যে কোনো তরঙ্গ, সে তাপ তরঙ্গ হোক, আলোক তরঙ্গ হোক, বা শব্দ তরঙ্গ হোক, সে যখন কোনো ধার ঘেঁষে যাবে, বেঁকে যাবে। এটা তরঙ্গেরই ধর্ম, তরঙ্গ অপবর্তন দেখাচ্ছে। তো জানিস, ধরো আমি এখানে কথা বলছি, এই যদি শব্দ যদি সরল রেখায় চলতো, তাহলে ওই দরজাকে ক্রস করে ওই সাইডে যে দাঁড়িয়ে থাকে সে কি সব কথা শুনতে পায় না? আমরা বলি দেওয়ালের কান আছে, দেওয়ালের কান নেই অ্যাকচুয়ালি। দেওয়াল ভেদ করে অপর সাইডে শব্দ যেতে পারে কি করে, না বেঁকে যেতে পারে, ঠিক আছে? এই কারণে এটা হচ্ছে অপবর্তন। দেন অপবর্তনের সোজা কথা হচ্ছে কি, যে ধার ঘেঁষে যাওয়ার সময় বেঁকে যাচ্ছে। দেন ব্যতিচার কি হচ্ছে, ব্যতিচার অ্যাকচুয়ালি, ব্যতিচার আলোর ক্ষেত্রে ভালো বোঝা যায়। দেখ, যদি এইখানে একটা খুব সূক্ষ্ম ছিদ্র দুটো আমি পাশাপাশি নিই, এবং এখান থেকে যদি আমি আলোক রশ্মি মানে একই কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি নিই, তাহলে কি হয়, তখন এইখানে স্ক্রিনে দেখা যায় কোথাও ডার্ক, কোথাও লাইট, কোথাও ডার্ক, কোথাও লাইট। মানে কি হচ্ছে, মানে দেখ, একটা উৎস নিলে সব জায়গায় আলো পড়ছে, খুব সূক্ষ্ম, মানে একদম সূচের ছিদ্রের মতো এরকম, ঠিক আছে? এবং যে আলো নিচ্ছি তাদের কম্পাঙ্ক সেম দুজনের, এরও কন্ডিশন আছে, সুসংগত আলোক উৎস, স্থায়ী ব্যতিচারের শর্ত, পুরো ডিটেলসে আছে। তো কি বলা হচ্ছে, একটা উৎস নিলে দেখা যাচ্ছে পুরো স্ক্রিনে আলো, দুটো এরকম উৎস নিলে কাছাকাছি দেখা যাচ্ছে কিছু জায়গায় আলো, কিছু জায়গায় অন্ধকার, কিছু জায়গায় আলো, কিছু জায়গায় অন্ধকার। তো আলোকে যদি আমি তরঙ্গ হিসেবে ধরি, তো আলোর যে তীব্রতা কিছু জায়গায় বাড়ছে, কিছু জায়গায় কমছে, কিছু জায়গায় বাড়ছে। এই ঘটনাটাও আমরা শব্দের ক্ষেত্রেও দেখি। এরকম শব্দের ক্ষেত্রে দুটো শব্দ তরঙ্গ এসে যদি এক জায়গায় মিলে, তাহলে দেখতে পাবো কোনো কোনো জায়গায় বিট বেশি হচ্ছে, কোনো কোনো জায়গায় কম হচ্ছে, কোনো কোনো জায়গায় বিট বেশি হচ্ছে, কোনো কোনো জায়গায় কম হচ্ছে। তো এটা হচ্ছে কিনা, দুটো তরঙ্গ যখন উপরিপাতিত হচ্ছে, তখন তাদের বিস্তার কম বেশি হয়। এটাকে আমরা কি বলছি, ব্যতিচার। মানে সোজা কথা, দুটো তরঙ্গ একসঙ্গে এসে মিললে এটা হচ্ছে। তো এখানে আমরা হচ্ছে কি, না এই যে যে ব্যতিচার, যেমন তরঙ্গ হলে ব্যতিচার ধর্ম দেখাচ্ছে, সেরকমই আলোর ক্ষেত্রে ব্যতিচার দেখতে পাবো, শব্দের ক্ষেত্রেও ব্যতিচার দেখতে পাবো, এবং তাপের ক্ষেত্রেও। ওদের সিলেবাসে ক্লাস 11-এ লাস্টের দিকে শব্দের ব্যতিচার আছে, তরঙ্গ চ্যাপ্টারে আছে। এরপরে আসছে কি, সমবর্তন। সমবর্তন তারাই দেখায় যারা তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ বলতে কি, তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ কি, ধরো আমি তোরা নিশ্চয়ই পুকুরে ঢিল ফেললে কি রকম তরঙ্গ হয় দেখেছিস। পুকুরে ঢিল ফেললে, আমি যে জায়গায় ঢিল ফেলে দিয়েছি, এবার কি হবে, না এই জায়গায় ধরো ঢিল পড়েছে, তাহলে কি একটা সার্কেলের মতো হয়ে হয়ে কি হয়, পাড় পর্যন্ত চলে যায়, হ্যাঁ কি না? এরকম করে করে তরঙ্গ পাড় পর্যন্ত চলে যায় কিনা? তো তোরা দেখতে পাবি যে কোনো যদি একটা শোলা ভেসে থাকে, ও কি হয়, ওপর নিচে এরকম হতে থাকে, ও কিন্তু পাড় পর্যন্ত যায় না, ওইখানে থেকে ওপর নিচে হতে থাকে। তার মানে কি হচ্ছে, তরঙ্গ তার উৎস থেকে পাড় পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু এইখানে থাকা যে শোলটা ছিল, সে কি হচ্ছে, ওপর নিচে কম্পিত হতে থাকছে। তার মানে তরঙ্গের গতির অভিমুখ আর কণার কম্পন পরস্পর কি হচ্ছে, 90 ডিগ্রি। একে বলে তির্যক তরঙ্গ। তরঙ্গের গতির অভিমুখ আর কণার কম্পন পরস্পর 90 ডিগ্রি হলে সেটা হচ্ছে কি, তির্যক তরঙ্গ। আর যদি
তরঙ্গের গতির অভিমুখ আর কণার কম্পন একই দিকে হয় তাহলে সেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের যে শব্দ যেভাবে বিস্তার হয় ক্লাস 9-এ যদি মনে করতে পারি ওখানে ছিল দেখবি ঘনীভবন তনুভবন। ওখানে কিরকম ধরা হয়েছিল যে মনে করাচ্ছি দেখ যে আমরা বায়ুর যে স্তরগুলোকে এরকম করে করে ধরেছিলাম, সমান্তরাল স্তর হিসেবে ধরেছিলাম বায়ুর স্তর। ধরো এখান থেকে আমি বলছি কোনো একটা শব্দের উৎস এটা, তো সে কি হচ্ছে এখান থেকে শব্দ আর এখানে কেউ শুনছে, ভালো করে কান এঁকে দিই, ঠিক আছে? হ্যাঁ, কান লাল হয়ে গেছে। তো দেখ এ কি হচ্ছে অ্যাকচুয়ালি কিরকম দেখায়, এখানে কি হয় যখন আমি বললাম এখানে একটা কোনো শব্দ সৃষ্টি করা হলো, তখন দেখ আমরা ধরো আমি এখান থেকে কথা বলছি, তোর কান পর্যন্ত যে কথাটা যাচ্ছে আমি বললাম একটাই শব্দ ওই বললাম, তাহলে কিরকম দেখাবে যে বায়ুর এরকম স্তর আছে। তুই এরকম ধরে দে যে এখানে কিছু পর্দা ঝোলানো আছে বায়ুর স্তরগুলো, ওই বলার সঙ্গে সঙ্গে কি হবে ধাক্কা করবে এই পর্দাগুলোর উপর, ঠিক আছে? মানে যেই একটা শব্দ সৃষ্টি হবে এই এই স্তরগুলো কি হবে চাপ সৃষ্টি হবে, তার মানে কি হবে কাছে কাছে হয়ে যাবে কিছু কিছু স্তর। এটা হলো কি না ঘনীভবন। এরপরে কি হবে এরা আবার দূরে দূরে যাবে অনুভবন, আবার কাছে কাছে, মানে এ তখন দূরে হয়ে যাবে। দেখ, প্রথম চান্সে প্রথম লেয়ারটাই তো কাছে কাছে হয়ে যাবে ঘনীভবন, দেন তারপরে এরা আবার দূরে চলে যাবে, এরা আবার কাছে কাছে হবে, এরকম করে করে দেখ তাহলে কণাগুলো কিরকম কম্পিত হচ্ছে, এরকম এরকম হচ্ছে, যাচ্ছে কিরকম এরকম এরকম করে, আর শব্দও যাচ্ছে কোন দিকে এদিকে। তাহলে এটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য। কেন আমি দেখ এখানে চ্যাপ্টার চলছে কি তাপ সঞ্চালন, এগুলো বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু আস্তে আস্তে ওইদিকে এগোচ্ছে তরঙ্গ এগুলো আসছে। তো তাহলে দেখ এখানে তরঙ্গ দুই প্রকার হচ্ছে, যদি আমি কণার কম্পনের সহিত তরঙ্গের গতির অভিমুখের কথা বলি, তরঙ্গ দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে তির্যক। অনুদৈর্ঘ্যতে কি হচ্ছে কণার কম্পন আর তরঙ্গের গতির অভিমুখ একই দিকে, যেমন শব্দ তরঙ্গ। আর তির্যক তরঙ্গ কিরকম হচ্ছে কণার কম্পন আর তরঙ্গের গতির অভিমুখ পরস্পর 90, যেমন জলে তরঙ্গ হচ্ছে। আর একটা তির্যক তরঙ্গের উদাহরণ কি সুতোতে স্ট্রিং, যেটা গিটারে সুতো বাঁধা আছে, ধরো এটাই এরকম করে সুতো বাঁধা আছে, তুই কি করলি এইখানে ধরে টোকা দিলি, তাহলে কি হবে এখানে কি হবে এরকম করে সুতো কি হবে কম্পিত হতে থাকবে। তাহলে এখানে তরঙ্গ একবার এদিক থেকে এদিক একবার এদিক থেকে এদিক, কিন্তু কণার কম্পন হচ্ছে কিন্তু ওপর নিচে, এটাও তির্যক তরঙ্গ। আরো আছে যেমন আলোক তরঙ্গ, এইখানে বলছে যে আলোর মতো তাপও একটা তির্যক তরঙ্গ। আলো কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গতে অ্যাকচুয়ালি কেমন হচ্ছে দেখ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অ্যাকচুয়ালি কেমন হচ্ছে দেখা গেল, দেখ এই বরাবর, ধরো এই বরাবর কি হচ্ছে আলোর গতির অভিমুখ, তড়িৎ চুম্বক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতে কি এখানে দুটো ক্ষেত্র আছে, একটা তড়িৎ ক্ষেত্র একটা চুম্বক ক্ষেত্র। অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে তড়িৎ ক্ষেত্রের কম্পন হচ্ছে, চুম্বক ক্ষেত্রেরও কম্পন হচ্ছে, মানে কি কিরকম হচ্ছে দেখ, তড়িৎ ক্ষেত্র দেখা গেল এই বোর্ডের তলে হচ্ছে, তড়িৎ ক্ষেত্র দেখা গেল এইটা আমি লাইন টেনে দিয়েছি, তড়িৎ ক্ষেত্র এরকম করে কম্পিত হচ্ছে ই, ই মানে ইলেকট্রিক ফিল্ড। এই যে যে বোর্ডের তলে তড়িৎ ক্ষেত্র কম্পিত হচ্ছে, চুম্বক ক্ষেত্র কি হবে, চুম্বক ক্ষেত্র হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গেও লম্ব, মানে এরকম করে এদিকে, ঠিক আছে এদিকে হচ্ছে চুম্বক ক্ষেত্র কম্পিত হচ্ছে, মানে বোর্ডের বাইরের দিকে বোর্ডের ভেতরের দিকে, বোর্ডের বাইরের দিকে বোর্ডের ভেতরের দিকে, ঠিক আছে? মানে তড়িৎ ক্ষেত্র বোর্ডের তলে কম্পন হচ্ছে, চুম্বক ক্ষেত্র কি হচ্ছে বোর্ডের বাইরে বোর্ডের ভেতরে, বোর্ডের বাইরে বোর্ডের ভেতরে, মানে লম্ব হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র কি হলো পরস্পর লম্ব, ক্লিয়ার? এবারে কি বলা হচ্ছে এখানে দুটো ক্ষেত্র আছে, এখানে যে আলোর গতিবেগ না, আলোর যে আলো কোন দিকে যাচ্ছে মানে তরঙ্গের যে গতিবেগ সে কি রকম হচ্ছে, সি ভেক্টর আসবে কোথা থেকে না, যদি আমি ই ভেক্টর কে বি ভেক্টরের সাথে ক্রস করি তাহলে আসবে কি সি ভেক্টর। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে আছে। তাহলে দেখ এখানে সি হচ্ছে কি তরঙ্গের গতির অভিমুখ, কি করে পাচ্ছি ই ক্রস বি করে, দেখ ক্রস প্রোডাক্ট করে দুজনকে ক্রস প্রোডাক্ট করলে যেটা পাই সেটা ওই দুজনের প্রত্যেকের উপরে লম্ব হয়, একই না ক্রস প্রোডাক্ট করেছিলিস, মানে সি মানে গতিবেগ ই এর সঙ্গেও লম্ব, আবার গতিবেগ বি এর সঙ্গেও লম্ব।
তাহলে তরঙ্গের গতির অভিমুখ কণার কম্পনের সহিত লম্ব হচ্ছে না। একটা কম্পন কোন দিকে হচ্ছে, ই, আর একটা কম্পন কি হচ্ছে, বি। তাহলে সি ই এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব, তার মানে এটা হচ্ছে কি তির্যক তরঙ্গ। এইবারে হয়েছে কি, সমবর্তন মানে কি, একটা কেলাস হয় টুরমেলিন কেলাস। কেলাস দেখতে এরকম হয়, এরকম একটা কেলাস হয়, যার এই দিকটা কি হয় না, অক্ষ, মানে এই বরাবর আলো যেতে পারে। তো কি হয়, ধরো এখানে হচ্ছে কি এটা একটা আলোক তরঙ্গ, তো টুরমেলিন কেলাসকে কি করা হয়, এখানে ধরা হয়। ধরলে কি হবে না, এই অক্ষ বরাবর যে আলোটা বেরোবে, এই অক্ষ বরাবর যে আলোটা বেরোবে, সেই আলোর কে নিয়ে আরো একটা টুরমেলিন কেলাস, যেটা হচ্ছে কিছুটা কোণ করে নেওয়া হয়, একে ঘোরানো হয়। প্রথম যে টুরমেলিন কেলাস হবে সে কি করবে, এক দিকের কম্পনকে বার হতে দেবে, ঠিক আছে, একদিকের কম্পনকে বার হতে দেবে বলতে কি, এখানে চারদিকে কম্পন হতে পারে। তো সে এইটার মধ্য দিয়ে কি হবে, ধরো এটাই যদি এই বরাবর যদি ছিদ্র হয়, তাহলে এই ছিদ্র দিয়ে আলো বের হবে, ওই ওই শুধু কেবলমাত্র ওই কম্পনটা। দেখ এটা একটা ছিদ্র, আমি এই বরাবর কম্পন এই ছিদ্রের মধ্যে যেতে পারবে, পারবে না, বাধা পেয়ে যাবে। এই বরাবর যে কম্পনটা হচ্ছে এর মধ্যে দিয়ে চলে যাবে আরামসে, কি এর মধ্যে চলে যাবে। তো এই বরাবর কম্পনটা বাইরে বেরোচ্ছে, এরকম এরকম কম্পনটা, ঠিক আছে, এই বরাবর কম্পন বাইরে বেরোবে না। তো এক তলে কম্পন, এটা হচ্ছে কি সমবর্তিত আলো, বোঝা গেল। একটা তলে কম্পন হচ্ছে, একে বলে কি সমবর্তিত আলো। এই যে যে সমবর্তিত আলো হচ্ছে, এরপরে যদি আমি আর একটা কেলাস নিই, তাকে যদি ঘোরাই, তখন দেখতে পাবো কি আলোর তীব্রতা কম বেশি হচ্ছে। যখন দেখ এটা একটা রেড পেন আর হচ্ছে ব্ল্যাক পেন, ঠিক আছে, যদি আমি রেড পেন আর ব্ল্যাক পেন একই একদম অক্ষ হয়, তাহলে সোজা সোজা বেরিয়ে যাবে, মানে বেশি উজ্জ্বল আলো দেখা যাবে। কিন্তু একে যদি এরকম করে ঘোরাতে থাকি, আস্তে আস্তে কি হবে, তীব্রতা কমতে থাকবে, কমতে 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 পুরো 90 ডিগ্রি করে দিলে কি হবে, আর কোনো আলো যাবে না। মানে এই যে যে ঘটনাটা হচ্ছে, যদি আলোর এরকম কোনো নির্দিষ্ট তলে কম্পন না হতো, তাহলে কিন্তু আমি যেদিকেই ঘোরাই না কেন সব দিকে সমান আলো পেতাম। একটা তলে আলোর কম্পন ফিক্সড আছে বলে আমি এই সমবর্তিত আলো করার পরে একে যখন আমি ঘোরাচ্ছি, তখন তীব্রতার কম বেশি হচ্ছে। যদি সব তলে সমান হতো, কোনো তল ফিক্সড না থাকতো, তাহলে কি হতো, আমি যেদিকেই ঘোরাই না কেন তীব্রতা সেম আসতো। তাহলে প্রথম যে দুটো ঘটনা, ব্যতিচার আর অপবর্তন, ওখান থেকে কনফার্ম হয়ে গিয়েছিল যে আলো এক প্রকার তরঙ্গ। দেন এই সমবর্তন ঘটনা থেকে কনফার্ম হয়েছিল যে আলো একটা তির্যক তরঙ্গ। বোঝা গেল কি পুরো ঘটনাটা, অনেক ডিটেলসে বলেছি, এতটা ডিটেলস এখানে ছিল না। বিকীর্ণ তাপের ক্ষেত্রেও তাই হচ্ছে, যেহেতু ওটা তরঙ্গ, ঠিক আছে, লিখলে দরকার নেই, এগুলো ছাড়ো, পরে আসবে ডিটেলসে। তাহলে পুরো যে প্রপার্টি যেগুলো বললাম সেগুলো হলো। হ্যাঁ, দেন দেন দেখ এখানে কি আছে, বিকীর্ণ, 8 নম্বর পয়েন্ট, বিকীর্ণ তাপ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে চলার সময় ওই মাধ্যমকে উত্তপ্ত করে না, কিন্তু যেসব বস্তুতে বাধা প্রাপ্ত হয় তাদেরকে উত্তপ্ত করে। বিকীর্ণ তাপ যেসব বস্তুতে বাধা প্রাপ্ত হচ্ছে তাদেরকে উত্তপ্ত করে, কেন কি ওখানে গিয়ে শোষণ হবে, ঠিক আছে, শোষণ হবে। এরপরে আছে দেখ, বিকীর্ণ তাপ এবং আলোর মধ্যে পার্থক্য দুটো আছে। 1 নম্বর, আলো আমাদের চোখে দেখার অনুভূতি জাগায়, আর বিকীর্ণ তাপ আমাদের কি করে তাপের অনুভূতি দেয়। দুই কি হচ্ছে, বিকীর্ণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক বড় হয়। বিকীর্ণ তাপের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক বড় হচ্ছে। বেশ, এই পর্যন্ত হলো। এবারে লেখ কিছু সংজ্ঞা বা ডেফিনেশন টাইপের কিছু লিখছি, দেখ এখানে প্রথমে লেখ এখানে যে হেডিং পরে লিখছি, একটু জায়গা ছাড়বি। প্রথমে ধরো আমি বললাম এই একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তু, ক্লিয়ার, হ্যাঁ। তো এখানে হেডিং লিখে দিচ্ছি, কোনো বস্তুর ওপর, কোনো বস্তুর ওপর ওপর আপতিত তাপ প্রতিফলিত তাপ আপতিত কমা প্রতিফলিত কমা
শোষিত এবং বিকিরিত তাপের মধ্যে সম্পর্ক কি কি হচ্ছে? হ্যাঁ, কোনো বস্তুর উপরে যে তাপ আপতিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, শোষিত হচ্ছে এবং বিকিরিত হচ্ছে, তাদের মধ্যে আমি সম্পর্ক এখানে লিখতে চাইছি। তো প্রথম দেখ, একটা বস্তু আছে যার উষ্ণতা আমি ধরে নিলাম টিবি। টিবি মানে কি? টেম্পারেচার অফ বডি। আর এর উষ্ণতা হচ্ছে টিএস। টিএস বলতে কি? টেম্পারেচার অফ সারাউন্ডিং। তাহলে সাইড বাই সাইড আমি লিখছি। এখানে দেখ, টিবি হচ্ছে কি? বস্তুর উষ্ণতা। বস্তুর উষ্ণতা, ঠিক আছে। টিএস হচ্ছে কি লিখবো? পারিপার্শ্বিকের উষ্ণতা। পারিপার্শ্বিকের উষ্ণতা। বস্তুর একটা উষ্ণতা আছে আর পারিপার্শ্বিকের একটা উষ্ণতা আছে, ঠিক আছে। হলো প্রথম। তাহলে বস্তুটাকে যেখানে রাখা হয়েছে, সেই যে মাধ্যম, সেই যে পরিবেশ, তার উষ্ণতা হচ্ছে কি? টিএস। আমরা এটুকু জানি যে পারিপার্শ্বিকের উষ্ণতা চেঞ্জ হয় না। যেমন আমি ধরো একটা রডকে গরম করে এই বায়ুতে রেখেছি, তো রডের উষ্ণতা আস্তে আস্তে কমে যায়, ঠান্ডা হয়ে যায়। তার মানে এই নয় যে এই রড থেকে যে তাপ বিকিরণ হলো সেই বায়ুমণ্ডলের উষ্ণতা চেঞ্জ করে দেবে, অতটা সম্ভব হয় না, ঠিক আছে। কেন কি? পারিপার্শ্বিক পরিবেশ অনেক বড়, ঠিক আছে। বায়ুমণ্ডল অনেক বড়, ওর তাপমাত্রাকে চেঞ্জ করতে পারে না এইটুকু ছোট কোনো বস্তু। বেশ, এবার কি হয়েছে দেখ এখানে। তাহলে পারিপার্শ্বিক থেকে একটা তাপীয় বিকিরণ কি হবে? এর উপরে এসে পড়বে, কিউ আই। কিউ আই কি হলো? আই মানে কি? ইনসিডেন্ট। তাহলে কি লিখবো? কিউ আই। কিউ আই কি লিখবো? যে আপতিত, আপতিত, ঠিক আছে। কি লেখা যায়? আপতিত তাপীয় বিকিরণ, কিউ আই। আপতিত শক্তি লিখে দেওয়া যায়, অথবা আপতিত তাপীয় বিকিরণও লিখতে পারি, ঠিক আছে। আহ লিখবো আপতিত তাপীয় বিকিরণ, আপতিত তাপ বলে দিচ্ছি, ঠিক আছে। কিউ আই আপতিত তাপ। এবারে কি হবে? যে তাপ পড়লো এর ওপরে, তাপ মানে তাপীয় বিকিরণ অবশ্যই, কিউ আই পরিমাণ তাপ এসে পড়েছে, এ কি করবে? তিন ভাবে কাজ করবে। কিছুটা শোষণ হতে পারে, এর ভেতরে শোষণ হলো, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কি? কিউ এ। এ মানে কি? অ্যাবজর্বড। কিউ এ হচ্ছে কি না? শোষিত তাপ, এই বস্তু শোষণ করে নিয়েছে। দেখ, যে তাপটা শোষণ হলো সেই কিন্তু এর উষ্ণতাকে বাড়াবে, হ্যাঁ কি না? কি বলিস? যে তাপটা শোষণ হয়ে গেল, সেই তাপটাই কিন্তু এই বস্তুর উষ্ণতাকে বাড়াবে। আচ্ছা, কিউটি। কিউটি হচ্ছে কি? দেখা গেল একটা পরিমাণ তাপ একে সোজা ভেদ করে চলে গেছে, মানে বাইরেই চলে গেছে, যেমন কাঁচের মধ্য দিয়ে আলো চলে যায় না, সেরকম। তাহলে কিউটি কে কি লিখবো? অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি? ট্রান্সমিটেড। তার মানে কি লিখবো? যে আহ, ভেদ করে যাওয়া, ভেদ করে যাওয়া, ভেদ করে যাওয়া তাপের পরিমাণ, ভেদ করে যাওয়া তাপের পরিমাণ। বেশ, ভেদ করে যাওয়া তাপের পরিমাণ। আরেকটা হচ্ছে কিউ আর। কিছু না, কিছু হচ্ছে প্রতিফলিত হবে, এখান থেকে ধরো কিছুটা প্রতিফলিত হলো, কিউ আর। কিউ আর হচ্ছে কি? প্রতিফলিত তাপ, প্রতিফলিত তাপ, হ্যাঁ, প্রতিফলিত তাপ। তাহলে দেখ, আমরা যেটা বলছিলাম যে যে কোনো তলের উপরে আলো পড়লে তিনটে ঘটনা ঘটে: আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ। প্রতিফলন আছে, শোষণ আছে। তাহলে প্রতিসরণ কোনটাকে বলছি? এই যে ভেদ করে চলে যাচ্ছে, ওটাকেই বলছি প্রতিসরণ। তাহলে বল, আপতিত তাপ ছিল কত? কিউ আই। সেটা তিন ভাগে কাজ হয়েছে: একটা প্রতিফলন, একটা শোষণ আর একটা ভেদন। তাহলে আমি কি লিখতে পারি এখানে যে কিউ, কিউ আর প্লাস কিউ টি প্লাস কিউ এ সমান কিউ আই, হ্যাঁ কি না? লেখা যেতে পারে। তিনটে তাপ। তাহলে দেখ, অ্যাকচুয়ালি এই যে যে তিনটে, এই তিনটে হচ্ছে কিউ আই এর পার্ট। এই যে যে তিনটে, কিউ এ, কিউ টি এবং কিউ আর, এরা তিনজনই হচ্ছে কি? কিউ আই এর পার্ট। এবার আমি কি করলাম? উভয় পক্ষে কিউ আই দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কত হবে? কিউ আর বাই কিউ আই।
প্লাস কিউটি বাই কিউআই প্লাস কিউএ বাই কিউআই সমান 1। ঠিকঠাক আছে, সমান 1। সবাইকে আমি কিউআই দিয়ে ভাগ করে দিয়েছি, সমান 1। এই কিউআর বাই কিউআই, হ্যাঁ যেটা বেরিয়ে গেছে সেটা কিউটি। আচ্ছা, এটা কিউটি ট্রান্সমিটেড মানে ভেদ করে চলে গেছে, যেটা একদম বেরিয়ে চলে গেছে। তাহলে দেখ, ভেতরে থেকে গেছে কোনটা বলতো? কিউএ, অ্যাবজর্বড যেটা। কিউআর তো প্রতিফলিত হয়ে গেছে, কিউটি সোজা ভেদ করে চলে গেছে, তাহলে ভেতরে থেকে গেছে কি কিউএ। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে এই বস্তুটার উষ্ণতাকে বাড়াচ্ছে কে? এই কিউএ। বেশ হলো। তাহলে এখানে আমি ভাগ করে দিয়েছি। এই কিউআর বাই কিউআই মানে কি বলছে বলতো? কিউআর বাই কিউআই বলছে যে আপতিত তাপের কত অংশ প্রতিফলিত হয়েছে। একে বলে কোফিসিয়েন্ট অফ রিফ্লেকশন, মানে কি প্রতিফলন গুণাঙ্ক, স্মল আর। প্লাস কিউটি বাই কিউআই মানে কি আপতিত তাপের কত অংশ ভেদ করে গেছে, একে বলে কোফিসিয়েন্ট অফ ট্রান্সমিশন, মানে কি ভেদন গুণাঙ্ক। তারপরে হচ্ছে কি এ, এ মানে কি হচ্ছে আপতিত তাপের কত অংশ শোষণ হয়েছে, মানে কোফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন বা অ্যাবজর্পটিভিটিও বলে। হ্যাঁ, এটা হচ্ছে কি বলবো, শোষণ গুণাঙ্ক। তাহলে যে কোনো বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, টি মানে আর প্লাস টি প্লাস এ কত হচ্ছে 1। ঠিক আছে, আর প্লাস টি প্লাস এ হচ্ছে কি 1। বেশ, তাহলে এগুলো আমরা সাইডে লিখবো কি, এ হচ্ছে কি, এগুলো আমরা সাইডে লিখবো যে প্রথমে স্মল আর সমান কিউ আর বাই কিউ আই। ঠিক আছে, তাহলে কি লিখবো, এটা হচ্ছে কিনা প্রতিফলন গুণাঙ্ক, প্রতিফলন গুণাঙ্ক, আপতিত তাপের যত অংশ প্রতিফলিত হয়েছে। টি হচ্ছে কি, টি হচ্ছে আমাদের কিউটি বাই কিউআই, এটাকে আমরা কি বলবো, ভেদন গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ ট্রান্সমিশন। দেন এ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এ, কিউ এ বাই কিউ আই, মানে পরবর্তীকালে যে ক্যালকুলেশন আসবে বেশি এ কে নিয়ে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি, এ হচ্ছে কি না, কি করব, শোষণ গুণাঙ্ক, শোষণ গুণাঙ্ক, শোষণ গুণাঙ্ক এ। তো একে আমরা ইংরেজিও বলছি কোফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন বলছি, অথবা একে আমরা বলছি অ্যাবজর্পটিভিটি, অ্যাবজর্পটিভিটি। হ্যাঁ, কোফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন বা একে আমরা কি বলছি, অ্যাবজর্পটিভিটি। বেশ, একে দেখ সংজ্ঞা হিসেবে, দেখ আমরা তো বলেছি এটা কিউ, অ্যাকচুয়ালি দেখ এখানেও তো মেনশন করা উচিত যে কিউটা কত সময়, এই যে তাপটা পড়েছে এটা কত সময়। আমি ধরো বলছি যে, যদি আমি ধরি যে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কত তাপ পড়েছে আর 1 সেকেন্ডে কত শোষণ হয়েছে। তার মানে আমি কি বলবো, 1 সেকেন্ড যদি বলে দিই, তাহলে আমি এখানে কি লিখবো, যে শোষিত তাপ না লিখে কি লিখবো, শোষিত তাপের হার বাই আপতিত তাপের হার। এখানে টাইম মেনশন করা উচিত না, কত সময় ধরে হচ্ছে। আমি যদি 1 সেকেন্ড করে নিই, তাহলে কি লিখবো, শোষিত তাপের হার বাই আপতিত তাপের হার কে কি বলবো, শোষণ গুণাঙ্ক বা শোষণ ক্ষমতাও বলে, শোষণ গুণাঙ্কও বলছে বা শোষণ ক্ষমতাও বলছে, অ্যাবজর্পটিভ পাওয়ার। ওকে, তাহলে লেখ শোষণ ক্ষমতা, হেডিং লিখবি শোষণ ক্ষমতা, শোষণ ক্ষমতা, হেডিং লিখবি শোষণ ক্ষমতা, বা অ্যাকচুয়ালি শোষণ গুণাঙ্ক বলা উচিত, তোদের বইতে ক্ষমতা লিখে রেখেছে, শোষণ গুণাঙ্কই লেখ, ক্ষমতা লিখিস না, ক্ষমতা আলাদা বোঝায় বইতে তোদের। ওই শোষণ ক্ষমতা, বিকিরণ ক্ষমতা, এরকম ক্ষমতা দিয়ে, অ্যাকচুয়ালি ক্ষমতা আলাদা আর গুণাঙ্ক আলাদা। তাহলে হেডিং লিখবি কি, শোষণ গুণাঙ্ক, শোষণ গুণাঙ্ক। ঠিক আছে, লিখেছিস হেডিং, শোষণ গুণাঙ্ক লিখেছিস হেডিং। এবার লেখা শুরু কর।
কোনো তল দ্বারা কোনো তল দ্বারা কোনো তল দ্বারা নির্দিষ্ট সময়ে কোনো তল দ্বারা নির্দিষ্ট সময়ে কোনো তল দ্বারা নির্দিষ্ট সময়ে শোষিত কোনো তল দ্বারা নির্দিষ্ট সময়ে শোষিত বিকীর্ণ তাপের পরিমাণ কোনো তল দ্বারা নির্দিষ্ট সময়ে শোষিত বিকীর্ণ তাপের পরিমাণ এবং এবং ওই তলে আপতিত মোট বিকীর্ণ তাপের পরিমাণের অনুপাতকে এবং ওই তলে আপতিত মোট বিকীর্ণ তাপের পরিমাণের অনুপাতকে ঠিক আছে, পরিমাণের অনুপাতকে শোষণ গুণাঙ্ক বলে। শোষণ গুণাঙ্ক বলে হয়েছে, শোষণ গুণাঙ্ক বলে। তো তাহলে লিখবি শোষণ গুণাঙ্ক সমান শোষণ গুণাঙ্ক এ সমান শোষণ গুণাঙ্ক ব্র্যাকেটে এ সমান কি লিখবো না, শোষিত তাপের হার বাই আপতিত তাপের হার। এর কোনো একক থাকবে না? একক থাকবে না, এককও থাকবে না, মাত্রাও থাকবে না। তাহলে এককহীন আর হচ্ছে কি না মাত্রাহীন, এককহীন আর মাত্রাহীন। ক্লিয়ার? বেশ, এককহীন এবং মাত্রাহীন দুটোই উষ্ণতা, এটা হচ্ছে কি শোষিত তাপের হার আর আপতিত তাপের হার, দুটোই তো সেম কোয়ান্টিটি হচ্ছে না, সেম টাইপের কোয়ান্টিটি হলো। এবারে আসবে কি যে দেখ ওই যে বস্তু তোদের তো খাতায় ছবি আঁকা আছে, ওখানে আমি দেখিয়েছিলাম যে এরকম বস্তু ছিল, সব যেমন ছিল ঠিক আছে। তবে দেখ এই যে বস্তুটার যে টেম্পারেচার ছিল না, আর এই যে সারাউন্ডিং এর যে টেম্পারেচার ছিল, তো এর ওপরে যে তাপ এসে আপতিত হচ্ছে, সেই আপতিত তাপের তো তিনটে পার্ট। তো এর উপরে যে তাপ এসে আপতিত হচ্ছে সেটা কার উপরে ডিপেন্ড করছে? এই বস্তুটার উপরে কত পরিমাণ তাপ এসে পড়বে তা ডিপেন্ড করছে কি, এক হচ্ছে পারিপার্শ্বিকের উষ্ণতা, দুই এর ক্ষেত্রফল মানে এক্সপোজড এরিয়া বলতে কি এর কতটা অংশ পরিবেশের সঙ্গে উন্মোচিত হয়ে আছে, আর হচ্ছে কি না এর তলের প্রকৃতি। মানে তলের প্রকৃতি বলতে কি যে এটা হচ্ছে কি মসৃণ নাকি হচ্ছে কি একটু রাফ আছে, বোঝা গেল? তাহলে এই যে আপতিত তাপের যে পরিমাণটা সেটা তিনটি বিষয়ের উপর নির্ভর করবে, এক হচ্ছে পারিপার্শ্বিকের উষ্ণতা, দুই হচ্ছে কি এর কতটা তল পরিবেশে উন্মোচিত অবস্থায় আছে, তিন হচ্ছে তলের প্রকৃতি। তাহলে লেখ আপতিত তাপ ব্র্যাকেটে কিউআই, আপতিত তাপ ব্র্যাকেটে কিউআই তিনটি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, তিনটি বিষয়ের উপর নির্ভর করে, এক নম্বর পারিপার্শ্বিকের উষ্ণতা, দু নম্বর বস্তুর পরিবেশে উন্মোচিত ক্ষেত্রফল, মানে বস্তুটার কতটা ক্ষেত্রফল পরিবেশের সংস্পর্শে আছে। ঠিক আছে, ধরো আমি একটা প্লেট নিয়েছি, তাকে আমি
কোন একটা হচ্ছে ধরো বস্তু নিয়েছি, তাকে আমি মুড়ে চুড়ে রেখেছি, তাহলে ওর ক্ষেত্রফল আছে কিন্তু ওটা উন্মোচিত নয়, আর ওকে সোজা করে রেখেছি। ঠিক আছে, বোঝা গেল কি? এটা 3 নম্বর, তলের প্রকৃতি। তলের প্রকৃতি, ঠিক আছে, তলের প্রকৃতি। ব্র্যাকেটে লিখতে পারিস যে মসৃণ বা অমসৃণ। মানে মসৃণ হলে কিরকম হচ্ছে, অমসৃণ। অমসৃণ হওয়া মানে কিন্তু ক্ষেত্রফল বেড়ে যাবে। সব থেকে বেশি ইন্টারেস্টিং কথা হচ্ছে কি, এই বস্তুর উপরে কত পরিমাণ তাপ আপতিত হবে সেটা কিন্তু এই বস্তুর উষ্ণতার উপর ডিপেন্ড করবে না। মানে এই বস্তুটা কত উষ্ণতার তার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কি পারিপার্শ্বিকের উষ্ণতার উপরে। তাহলে স্টার দিয়ে লিখে নে যে যে কিউআই, কিউআই বস্তুর উষ্ণতার উপর নির্ভর করে না। কিউআই বস্তুর উষ্ণতার উপর নির্ভর করে না। তাহলে কি বস্তুর উষ্ণতার কোনো ভূমিকাই নেই এখানে? আছে। কোথায় আছে? বস্তুর যে উষ্ণতা, সেই উষ্ণতার জন্য বস্তু কিন্তু একটা তাপ বিকিরণ করবে। কি করবে? বস্তু একটা তাপ বিকিরণ করবে। ও তো আপতিত তাপের 3 ভাগ হয়েছিল। এবার বস্তুর যে নিজস্ব উষ্ণতা, তার জন্য বস্তু কি করবে? পরিবেশে একটা তাপ আলাদা করে বিকিরণ করবে, যেটাকে আমরা বলছি কিউই। না না না, শোষণ এখনো করেইনি। শোষণ করলে কি হবে সেটা পরের ব্যাপার। আগে থেকে ওর যে উষ্ণতা ছিল, মানে আমি আমি এই মুহূর্তে কথা বলছি না, এই মুহূর্তে বস্তুর উষ্ণতা কত, টিবি আর টিএস। তো এই মুহূর্তে শোষণ করলে পরে কি হবে সেটা পরের কথা। এই মুহূর্তে বস্তুর যে উষ্ণতা টিবি, এর জন্য কিন্তু এ একটা তাপ বিকিরণ করছে, আর টিএস এর জন্য একটা তাপ আপতন হচ্ছে, তার আবার শোষণ হচ্ছে। এবারে দেখ বস্তু তাহলে একসঙ্গে কতগুলো কাজ করছে। মানে যদি আমি নেট যদি বলি, একটা বিকিরণ হচ্ছে আর একটা শোষণ হচ্ছে। বাদ বাকি দুটো তো প্রতিফলন আর হচ্ছে কি ভেদন হয়ে গিয়েছিল, তাদের তো কোনো ভূমিকা নেই। দেখ বিকিরণের জন্য কি হবে, তাপ কমছে, আর শোষণের জন্য কি হচ্ছে, তাপ বাড়ছে। এটাই কিন্তু পরবর্তীকালে থিওরি আসবে প্রভাষ্টের তাপ বিনিময় নীতি। আর তোরা লজিক্যাল নিজেরাই বল, বিকিরণ হচ্ছে একটা আর একটা শোষণ হচ্ছে। যদি বিকিরণের হার বেড়ে যায়, শোষণের হার কমে যায়, তাহলে তাপ বেরিয়ে যাচ্ছে বেশি, ও শীতল হবে। যদি শোষণের হার বেশি হয়, বিকিরণের হার কম হয়, তাহলে গরম হবে। যদি দুটোই একই হারে চলতে থাকে, তাহলে বস্তুর উষ্ণতা ঠিক থাকবে। এটাই প্রভাষ্টের তাপ বিনিময় নীতি আসবে। তাহলে এরপরে লেখ বস্তুর নিজস্ব উষ্ণতা ব্র্যাকেটে টিবি এর জন্য, বস্তুর নিজস্ব উষ্ণতা টিবি এর জন্য, বস্তুর নিজস্ব উষ্ণতা টিবি এর জন্য সেটি সেটি তাপ বিকিরণ করে, সেটি তাপ বিকিরণ করে। ঠিক আছে, বস্তুর নিজস্ব উষ্ণতার জন্য সেটি তাপ বিকিরণ করে। এবারে যেমন এখানে আমি কিউই লিখেছি। এবার তোদের মনে হচ্ছে যে ওখানে যেমন আমরা স্মল এ, স্মল আর, স্মল টি লিখেছিলাম, যে হচ্ছে কি শোষণ গুণাঙ্ক, প্রতিফলন গুণাঙ্ক, আর হচ্ছে কি ওই ভেদন গুণাঙ্ক, এখানে তাহলে এরকম কোনো বিকিরণ গুণাঙ্ক হবে কিনা, বিকিরণ গুণাঙ্ক হবে কিনা, যে ওইরকম করে কি লিখে দেবো যে কিউই বাই কিউআই? না, কিউ আই এর সঙ্গে কিউই এর কোনো সম্পর্ক নেই। কিউই কিন্তু কেবলমাত্র টিবির জন্য হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি শোষণ গুণাঙ্ককে কি রকম লিখবো, সেটা করার জন্য আমাদেরকে আগে কৃষ্ণ বস্তু মানে ব্ল্যাক বডি যেটা, সেটা পড়তে হবে। মানে অ্যাকচুয়ালি কোনো বস্তুর বিকিরণ, বিকিরণ যে গুণাঙ্ক সেটা কত আসবে, সেটা আমরা ব্ল্যাক বডির সঙ্গে রিলেট করে করাবো। ঠিক আছে, তাহলে প্রথম আমাদেরকে পড়তে হবে, এখানে এইটুকু লিখে দিলাম যে বস্তুর উষ্ণতার জন্য সেটা কিছু পরিমাণ তাপ বিকিরণ করবে। এবারে আসবে কি, যে এই উষ্ণতায় একটা বস্তু যে হারে তাপ বিকিরণ করছে, এই একই উষ্ণতা একটা ব্ল্যাক বডি কি হারে তাপ বিকিরণ করবে, তাদের রেশিও আসবে ওরকম কিছু। ঠিক আছে, বোঝা গেল কি? হ্যাঁ, কৃষ্ণ বস্তু। এবারে লেখ কৃষ্ণ বস্তু বলে হেডিং লিখবি, কৃষ্ণ বস্তু। টিউশন আছে কৃষ্ণ বস্তু, এটা শুধু এইটুকু ছোট একটা জিনিস আছে, 1 মিনিট লাগবে, কৃষ্ণ বস্তু বলে লিখে দেয়।
কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি, কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি হচ্ছে কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি। তো দেখ কৃষ্ণ বস্তু অ্যাকচুয়ালি কি, তোরা জানিস যে ক্লাস 10-এ পড়েছিলি যে কোনো বস্তুকে কালো দেখায় কেন? তোরা কি বলতিস যে ওই বস্তুর উপরে যত রকমের বর্ণের আলোক রশ্মি এসে পড়ে সব বর্ণ শোষণ হয়ে যায়, তার জন্য কি ওকে কালো দেখায়, ঠিক না? তো এখানেও সেম, কৃষ্ণ বস্তু বলতে কি যত তাপ এসে পড়বে সব শোষণ হয়ে যাবে। আচ্ছা এবারে বল, ধরো এই আমি ধরো বলছি এই পেন, লাল পেন, এই লাল পেন আর একটা রডকে আমি বেশ ভালো করে গরম করেছি, দুটোকে আমি অন্ধকার ঘরে নিয়ে গেলাম, কোনটা এখন দেখা যাবে? রডটাকে দেখা যাবে, এটাকে দেখা যাবে না। কারণ কি, এই লাল পেনকে আমি লাল দেখছি কিসের জন্য? আলোর প্রতিফলনের জন্য। সূর্য থেকে আলোক রশ্মি এসছে, এসে লাল রংটা প্রতিফলিত হয়েছে, যার ফলে তুই লাল দেখছিস। আর রডকে কেন লাল দেখছিলাম, কেন কি রড তাপ বিকিরণ করছিল, মানে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করছে। তাহলে কোনো বস্তুকে আমরা দুটো কারণে দেখতে পাই, এক তো আলোর প্রতিফলনের জন্য, দুই বিকিরণের জন্য। সূর্যকে আমরা দেখতে পাচ্ছি কিসের জন্য? সূর্য নিজে তাপ বিকিরণ করছে, নিজে আলো বিকিরণ করছে, সূর্যকে দেখতে পাচ্ছি। চাঁদকে দেখতে পাচ্ছি কিসের জন্য? প্রতিফলনের জন্য। সূর্য থেকে আসা আলোক রশ্মি চাঁদের উপরে পড়েছে, সেখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের কাছে আসছে, তাই তো? ঠিকঠাক। এবারে তাহলে এটুকু বল যে ব্ল্যাক বডি মানে কি বলা হচ্ছে? কৃষ্ণ বস্তু। অনেকের ধারণা হয়ে যায় কি ব্ল্যাক বডি মানে ওর রং কালো হবে, এটাও ভুল ধারণা। কিছু বস্তু যাদের রং কালো নয় তারাও কিন্তু ব্ল্যাক বডি, যেমন সূর্য একটা কিন্তু ব্ল্যাক বডি। সূর্যের কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সূর্য তো কালো দেখছি না, তাই না? তো এগুলো ডিটেলস আসবে। তাহলে কৃষ্ণ বস্তু কাকে বলছে? কৃষ্ণ বস্তু একবার আমি বলে দিচ্ছি বইতে, পেজ নাম্বার 310 সংজ্ঞাটা। কৃষ্ণ বস্তু পেজ নাম্বার 310 কি আছে দেখ, যে বস্তুর ওপর আপতিত তাপীয় বিকিরণের সবটুকুই শোষণ করে, পুরোটাই শোষণ হয়ে যাচ্ছে, কোনো অংশ প্রতিফলিত করে না বা তার মধ্য দিয়ে নির্গত হয় না, মানে প্রতিফলন এবং নির্গমন কোনোটাই হচ্ছে না, পুরোটাই শোষিত হচ্ছে, তাকে আমরা কি বলছি? আদর্শ কৃষ্ণ বস্তু বলছি। তাহলে বল, এই যে আমি এ প্লাস টি প্লাস আর লিখেছিলাম, এ প্লাস টি প্লাস আর সমান 1 লিখেছিলাম, তাহলে দেখ আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে এ কত হয়ে যাবে? 1। শোষণ ক্ষমতা কত? 1। তাহলে ট্রান্সমিশন কত হয়ে যাবে? 1 0 0, ট্রান্সমিশন 0 আর রিফ্লেকশনও 0। তাহলে সাইডে ওইখানে ছোট্ট করে বইতে লিখে রেখে দে, এ সমান 1, আর সমান 0, টি সমান 0। বাকিটা একবার রিডিং পড়তে পারিস, দেখা যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি? ঠিকঠাক আছে, চলো এই পর্যন্ত থাকবে। তো দেখ এখান থেকে আর প্লাস এ প্লাস টি ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে। যদি বলি যে আহ, পূর্ণ প্রতিফলক বা আদর্শ প্রতিফলক, আদর্শ প্রতিফলক, আদর্শ প্রতিফলকের প্রতিফলক মানে কি একটা তলের উপরে যে পরিমাণ তাপ এসে পড়ছে পুরোটাই প্রতিফলিত হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আর মানে কি না, কিউ আর বাই কিউ আই। এক্ষেত্রে এই যে যে প্রতিফলিত তাপটা কিন্তু আপতিত তাপেরই সমান, মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে আদর্শ প্রতিফলকের ক্ষেত্রে কি হচ্ছে? আর সমান 1, তাহলে বাদ বাকি গুলো কি হবে? এ সমান 0, টি সমান 0, ঠিক না? মানে এই বস্তুর উপরে যত তাপ ফেলা হোক না কেন এ কিন্তু কোনোভাবেই গরম হবে না। এই বোর্ডের উপরে যত তাপ এসে পড়ছে সবগুলোই ফিরে চলে যাচ্ছে। এই বস্তুকে ধরো, কোনো বস্তুকে গরম করবে কোন তাপের পার্টটা? না যেটা এর মধ্যে শোষণ হবে, সেটাই একে গরম করবে, উষ্ণতা বাড়াবে। তো যদি সমস্তটাই প্রতিফলিত হয়ে যায় তাহলে কিন্তু এ কোনোভাবে গরম হবে না। আদর্শ প্রতিফলক যেটা খুব চকচকে বস্তু, যে কোনোভাবে তাপ শোষণ করছে না, তাকে কিন্তু যতই আমি উত্তপ্ত করি না কেন, যতই আমি তাপ দিই না কেন, সেটা কিন্তু কোনোভাবে গরম হবে না। তাহলে লেখা শুরু করবি এখান থেকে। আদর্শ প্রতিফলকের ক্ষেত্রে কি হচ্ছে? আর সমান 1 হচ্ছে, এ সমান 0 হচ্ছে এবং টি সমানও 0 হচ্ছে আদর্শ প্রতিফলকের ক্ষেত্রে। লেখা শুরু করবি যতটুকু লিখেছি।
আদর্শ প্রতিফলকের ক্ষেত্রে এটা হচ্ছে, হ্যাঁ, আদর্শ প্রতিফলকের ক্ষেত্রে হচ্ছে কিনা আর সমান 1, এ সমান 0 এবং টি সমানও 0 হচ্ছে। এবারে আমরা আসবো কি ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি কি আমি আগের দিন লিখেছিলাম? হ্যাঁ, ব্ল্যাক বডি লিখে দিয়েছি, কোথায় দেখি? আচ্ছা, শোষণ ক্ষমতা, শোষণ গুণাঙ্ক বলে দিয়েছি। একবার দেখে নিচ্ছি কি কি হয়েছে। আচ্ছা, আপতিত তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে লিখেছি। শোষিত তাপ কি কি বিষয়ের উপর সেটা লিখেছি, লেখাইনি। শোষিত তাপ একবার দেখছি কি কি হয়েছে। কোন বস্তুর আপতিত প্রতিফলিত, হ্যাঁ এটা লেখা হয়েছে। আদর্শ প্রতিফলক লিখলাম, কৃষ্ণ বস্তু আগেই লিখে দিয়েছি। কৃষ্ণ বস্তু কি তবু আরেকবার বলে দিচ্ছি, কৃষ্ণ বস্তু কি, যে দেখ ধরো এই বস্তুটা, দেখ তোরা আলো চ্যাপ্টারে পড়েছিস না যে কোনো বস্তুকে কালো দেখায় কখন? যদি সমস্ত বর্ণ শোষণ করে নেয়, কোনো কিছু প্রতিফলন না করে, তাহলে ওই বস্তুকে কালো দেখাবে। তাপের ক্ষেত্রে ব্ল্যাক বডি কাকে বলছে না, এই বস্তুর উপরে যত তাপ এসে পড়বে মানে কিউআই, সমস্তটাই শোষণ হয়ে যাবে, মানে কিউএ, মানে কিউএ সমান কিউআই। যত তাপ এসে আপতিত হবে পুরোটাই শোষিত হয়ে যাবে, কোনো কিছু প্রতিফলিত হবে না, কোনো কিছু ভেদও করে যাবে না। তাহলে সেক্ষেত্রে বল, এই যে যে ব্ল্যাক বডি যেটা বলছি, কৃষ্ণ বস্তু, কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে, কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে বল, যেটা আমরা এ বলছি মানে অ্যাবজর্পটিভিটি। অ্যাবজর্পটিভিটি মানে কি, কতটা তাপ শোষিত হয়েছে বা কতটা তাপ আপতিত হয়েছিল। এখানে এই যে যে অ্যাবজর্পশন যেটা হয়েছে সেটাই তো আপতিত তাপের সঙ্গে সমান, মানে 1 হয়ে যাবে। কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে অ্যাবজর্পটিভিটি কি হয়ে যাবে, 1। তাহলে দুটো টাইপের আদর্শ প্রতিফলক হলে তার রিফ্লেক্টিভিটি মানে প্রতিফলন গুণাঙ্ক 1 হবে, বাকি দুটো 0। আর কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যাবজর্পটিভিটি 1 হবে, বাকি দুটো মানে আর সমান 0, টি সমানও 0। তার মানে এখানে যতটা তাপ পড়বে পুরোটাই শোষণ হয়ে যাচ্ছে, পুরোটাই শোষণ হয়ে যাওয়া মানে কি হবে, এই বস্তুটা ভালোভাবে কিন্তু গরমও হবে, উত্তপ্তও বাড়বে। আচ্ছা, এবারে কিছু জিনিস বলা হচ্ছে কি, যে আমি আগের দিন লিখেছিলাম যে এর উপরে যে তাপটা এসে পড়ছে মানে কিউআই, সেটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। সেটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে, কি কি বিষয় না, একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে এই বস্তুটার আহ, আহ, এই বস্তুটার তলের ক্ষেত্রফল কিরকম, মানে কতটা ক্ষেত্রফল আছে, পরিবেশের সঙ্গে উন্মোচিত ক্ষেত্রফল। ঠিক আছে, লেখা আছে যে প্রথমে হচ্ছে কি পারিপার্শ্বিকের উষ্ণতা টিএস, মানে এই পরিপার্শ্বের উষ্ণতা কত, সেই অনুযায়ী কিন্তু এর উপরে এসে তাপ এসে পড়বে। যদি এই পরিবেশের উষ্ণতা বেশি হয় তাহলে বেশি তাপ এসে পড়বে। তাহলে পরিবেশের উষ্ণতার উপর নির্ভর করছে এই যে যে আপতিত তাপ। দুই হচ্ছে কি না, এই যে যে বস্তুটার যে তলের ক্ষেত্রফল যেটা পরিবেশের সঙ্গে আছে, পরিবেশের কন্ট্যাক্টে আছে, সেটার ক্ষেত্রফল। মানে ধরো আমি বললাম এই খাতাটার যতটা ক্ষেত্রফল এখানে আছে, আমি যদি একে মুড়ে চুড়ে একদম লাড্ডু বানিয়ে দিই তাহলে এর ক্ষেত্রফল কমে যাবে। তিন হচ্ছে কি না, এই তলের প্রকৃতি মানে মসৃণ না অমসৃণ, এটার উপরে। এটা হলো কি না, আপতিত তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করছে। এবং বস্তুর বস্তুর এই যে যে এখান থেকে যে আমি বলেছি যে আপতিত তাপ তিন ভাগে হচ্ছে, কি কি না, শোষণ হচ্ছে, প্রতিফলন হচ্ছে এবং ভেদ করে চলে যাচ্ছে। এছাড়াও বস্তুর যে উষ্ণতা মানে টেম্পারেচার অফ বডি, তার জন্য বস্তু কি করছে, একটা তাপ বিকিরণ করছে মানে কিউই এমিট করছে। কিউই এটা বলেছি, ই ই কত ছিল, ই ই বলা হয়নি, ইটা তাহলে বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার লেখা শুরু করবি। কি বলছিস তাহলে পুরোপুরি কি হচ্ছে শোন। পুরোপুরি গল্প হচ্ছে কি, যে একটা বস্তু, এটা একটা বস্তু, পরিবেশের উষ্ণতা টিএস, বস্তুর উষ্ণতা টিবি। টিএস মানে কি টেম্পারেচার অফ সারাউন্ডিং, আর টিবি হচ্ছে কি টেম্পারেচার অফ বডি।
বেশ, এই বস্তুর উপরে যে তাপ এসে পড়ছে সেটা পারিপার্শ্বিকের উষ্ণতার উপর নির্ভর করছে, এবং যে তাপ এসে পড়ছে তার 3 ভাগে কাজ হচ্ছে, 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে ওই তাপ। সেখান থেকে আমরা এগুলো বলেছি। এরপরে কি বলছি, এই বস্তু কিন্তু একটা তাপ বিকিরণও করবে। সেই বিকিরিত তাপ কিসের উপর নির্ভর করবে? বস্তুর উষ্ণতার উপর নির্ভর করবে, বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, মানে পরিবেশের সঙ্গে কন্ট্যাক্টে কতটা আছে, এবং বস্তুর এই মানে তলের প্রকৃতির উপর নির্ভর করবে। তাহলে লেখ, বিকিরিত তাপ, কোন বস্তু দ্বারা বিকিরিত তাপ, লিখবি কোন বস্তু দ্বারা, না না, যে কোনো বস্তু, কোন বস্তু দ্বারা বিকিরিত তাপ, কোন বস্তু দ্বারা বিকিরিত তাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে, 3টি বিষয়ের উপর নির্ভর করে, উপর নির্ভর করে। কোন বস্তু দ্বারা বিকিরিত তাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক যেমন কোন বস্তুর উপর আপতিত তাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে, সেরকম কোন বস্তু দ্বারা বিকিরিত তাপও 3টি বিষয়ের উপর নির্ভর করবে। 1 নম্বর বস্তুর উষ্ণতা, 1 নম্বর বস্তুর উষ্ণতা, 1 নম্বর বস্তুর উষ্ণতা। 2 নম্বর বস্তুর ক্ষেত্রফল, 2 নম্বর বস্তুর ক্ষেত্রফল, এবং 3 নম্বর বস্তুর তলের প্রকৃতি, বস্তুর তলের প্রকৃতি। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে কি বস্তুর তলের প্রকৃতি। বেশ, এবারে হচ্ছে কি, এটা বলার পরে আমরা এবার দেখছি কি, দেখ এখান থেকে এই যে কৃষ্ণ বস্তু বললাম, কৃষ্ণ বস্তু নিয়ে একটু ডিটেলসে আছে বইতে। কৃষ্ণ বস্তুর এ কত হচ্ছে 1, আর কত হচ্ছে 0, টি হচ্ছে 0। বেশ, এই যে কৃষ্ণ বস্তু বলা হচ্ছে, কৃষ্ণ বস্তুর উদাহরণ আমাদের চোখের সামনে আছে। উদাহরণ হচ্ছে কি, যে অনেকের মনে হয় যে কৃষ্ণ বস্তু, কৃষ্ণ মানে কি কালো, তো অনেকের মনে হয় যে কালো রঙের বস্তু হলেই বোধহয় কৃষ্ণ বস্তু হবে, কিন্তু সূর্য একটা কৃষ্ণ বস্তু, যাকে আমরা কালো কিন্তু দেখছি না। ঠিক আছে, তো কৃষ্ণ বস্তু মানেই যে ওটা কালো রঙের হবে এরকম কোনো কথা নয়। আচ্ছা, আরেকটা কথা, যে বস্তু যত বেশি তাপ শোষণ করবে সে তত ভালো তাপ বিকিরণও করবে, যেটা কারশফের সূত্র আসছে যে ভালো শোষক ভালো বিকিরকও হবে। কেন? ধরো আমি বললাম এই পেনটা উপরে যে পরিমাণ তাপ পড়ছে সে কিন্তু ভালো পরিমাণে শোষণ করে নিচ্ছে। আচ্ছা, এ যদি তাপ বিকিরণ না করে তাহলে এর উষ্ণতা কি একসময় বাড়তেই থাকবে, তাহলে স্টেডি স্টেটে তো আসবে না পরিবেশের সঙ্গে। তার মানে কি, এ যদি বেশি পরিমাণে তাপ শোষণ করে, এ বেশি পরিমাণে তাপ বিকিরণও করবে। কি হবে, এর উপরে আমি তাপ মানে আপতিত করছি, তো বেশ কিছু পরিমাণ তাপ শোষিত হয়ে গেছে, এবার আমি আর তাপ এর উপরে দিচ্ছি না, তাহলে এবারে কি হয়ে গেছে, গরম হয়ে গেছে, এবারে নিজের থেকে তাপ বিকিরণ করবে। ঠিক আছে, যত বেশি তাপ শোষণ করবে তত বেশি তাপ বিকিরণও করবে। তোরা নিশ্চয়ই দেখেছিস যে কিছু আহ, আসবাবপত্র হয়, মানে কিছু হচ্ছে রান্নার জিনিসপত্র হয় যেগুলো দেখবি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। আবার কিছু কিছু গুলো দেখবি বেশি পরিমাণ তাপ ধরেও রাখে কিছু সময়ের জন্য, ও স্পেসিফিক হিটের জন্য হচ্ছে। কিন্তু গল্প কিন্তু এরকমই যাচ্ছে যে পদার্থের প্রকৃতির উপরে। আচ্ছা, এবারে কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ বস্তু মানে যা পরিমাণ তাপ আমি ফেলছি পুরোটাই শোষণ করে নেবে। হুম, না, রঙের কোনো এখানে ফ্যাক্টর নেই। তাপ চ্যাপ্টারে আমরা কি তাপকে দেখি? আলোর দিক দিয়ে যদি বলি তাহলে কিন্তু কালো দেখাবে। কেন কি, আমরা দেখছি কোনটাকে, আমরা তাপের যে বিকিরণ, যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক আছে,
এবারে ব্ল্যাক বডি হেডিং দেওয়া আছে বলে অনেকের মনে হয় কি যে ব্ল্যাক বডি মানে কৃষ্ণ বস্তু মানে কালো রঙের বস্তু হবে, কিন্তু এই ধারণাটা ভুল। কালো বস্তু যদি আমি রঙের দিক দিয়ে বলি, তাহলে এই পেনটার এটা এটা কালো দেখাচ্ছে কেন? কেন কি এর উপরে যত আলোক রশ্মি এসে পড়েছে সাদা আলো, তার মধ্যে সবগুলো শোষিত হয়ে গেছে, এই জন্য কি আমরা কালো দেখছি। কিন্তু তাপ চ্যাপ্টারে তাপের হিসাবে একে আমি ব্ল্যাক বডি নাও বলতে পারি। তাপের যে ডেফিনেশন সেটা কিন্তু আলাদা, যে যত তাপ এসে পড়বে এই জন্য শোষণ করে নেয়, তাহলে বলবো কি একে ব্ল্যাক বডি। তবে এই যে যে তাপ শোষণ হচ্ছে, কত তাপ বিকিরণ হচ্ছে, সেটা আমরা চোখে দেখতে পাই কি? আমরা তো অনুভব করি, তাপ তো চোখে দেখতে পাই না। ব্ল্যাক বডি যখন বলা হচ্ছে, দেখ তাপ একটা শক্তি, তো আলো একটা শক্তি, তো পুরো ওই জন্য ব্ল্যাক বডি ডেফিনেশনে কি দেওয়া আছে যে কোনো বস্তুর উপরে যে পরিমাণ শক্তি এসে পড়ছে পুরোটাই যদি শোষণ হয়ে যায়। শক্তি বলা মানে কি? আলো তাপ দুটোই, ঠিক আছে? আলো তাপ দুটোই। এবারে এখানে আমি কি বলছি যে ব্ল্যাক বডি, ধরো আমি তোকে আরো কিছু বলছি, দেখ ধরো বললাম যে একটা হচ্ছে কি লাল রঙের পেন, ঠিক আছে? একটা লাল রঙের পেন, রেড, রেড হচ্ছে পেন আমি বললাম। আর একটা হচ্ছে লোহা নিচ্ছি, ঠিক আছে? আয়রন রড নিলাম, ঠিক আছে? আয়রন রড নিলাম, ঠিক? তা কি হয়েছে, এই যে যে লোহার যে রডটাকে সেটাকে খুব উত্তপ্ত করা হয়েছে, কিরকম দেখতে লাগবে? লাল রঙের। আর লাল রঙের পেনকেও লাল দেখতে লাগবে। এবারে দুজনকে অন্ধকার ঘরে নিয়ে গেলাম, কোনটা এখন দেখা যাবে? রডটা দেখা যাবে। অ্যাকচুয়ালি আমরা বস্তুকে দেখি দুটো জিনিস, দুটো হিসাবে। এক তো কি, কেউ যদি আলো প্রতিফলন করে, দুই কেউ যদি আলো নিঃসরণ করে, মানে নিজেই আলো বিকিরণ করে। আমরা সূর্যকে দেখছি কি বা কিসের জন্য? কেন কি সূর্য নিজে আলো বিকিরিত করছে। আশেপাশের বস্তুকে দেখছি কেন না, সূর্যের আলোক রশ্মি ওখানে গিয়ে পড়ে প্রতিফলিত হয়ে আসছে। তাহলে আমরা কিন্তু বস্তুকে দেখি দুটো কারণ, একটা হচ্ছে প্রতিফলন, যদি অন্য কারোর আলো নিয়ে ও প্রতিফলিত করে সেটা আমাদের চোখে এসে পৌঁছালে আমরা দেখছি। আর দু নম্বর হচ্ছে কি, যদি ও নিজে আলো নিঃসরণ করে। এবারে দেখ, সূর্যের ক্ষেত্রে এই যে যে ব্ল্যাক বডি কেন বলছি, সূর্যের যে এমিসিভ পাওয়ার না, সেটা 1 আসে। এমিসিভিটি যেটা এরও ডেফিনেশন আসবে। এমিসিভিটি কি, আমরা আপাতত অ্যাবজর্পটিভিটি পড়েছি। ব্ল্যাক বডির ক্ষেত্রে কত হয়? 1 হয়। ব্ল্যাক বডির ক্ষেত্রে কত হয়? 1 হয়। আর কারশফের একটা সূত্র আসবে, সমান কেন? যে যত বেশি অ্যাবজর্ব করবে তার উষ্ণতা তত বাড়বে, আর উষ্ণতা যত বাড়বে সেই অনুযায়ী এমিশনও হবে তত। তার মানে অ্যাবজর্পটিভিটি আর এমিসিভিটি দুজনের মান সমান আসবে, ঠিক না? কোনো কোশ্চেনে যদি দেখা যায় যে অ্যাবজর্পটিভিটি দেওয়া আছে, আমাদের লাগছে এমিসিভিটি, তখন আমরা দুটোকেই, ধরো কারো হাফ দেওয়া আছে আর চললে হবে, এমিসিভিটি দেওয়া আছে অ্যাবজর্পটিভিটি নিতে পারি। বেশ, এবারে আমরা ব্ল্যাক বডি বানাবো কিভাবে? সূর্য হচ্ছে একটা ন্যাচারাল ব্ল্যাক বডি, ঠিক আছে? কেন কি এর এমিসিভিটি 1। এবারে ব্ল্যাক বডি বানাবো কি করে? বইতে দেখবি ব্ল্যাক বডি বানানোর একটা প্রসেস দেওয়া আছে। কি, ধর আমি বললাম যে এরকম একটা আহ, আমি হচ্ছে গোলাকার বস্তু তৈরি করেছি এটা, আর এটা ডাবল লেয়ারের আছে, এবং এখানে কি আছে? বায়ু আছে। কি আছে? বায়ু। দুটো স্তরের মাঝে বায়ু আছে, বায়ু কিন্তু তাপের কুপরিবাহী, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা গোলাকার করা হয়েছে, এখানে একটা ছিদ্র আছে, এরকম ছিদ্র, খুব ছোট্ট স্লিট করা হয়েছে। করে কি করা হয়েছে, যে এখান থেকে তাপীয় বিকিরণ পাঠানো হলো, ঠিক আছে? তাপীয় বিকিরণ পাঠানো হলো, আর এইখানে একটা প্রতিফলক লাগিয়ে রাখা হয়েছে, বা কোনো একটা মানে কোনো বাধা এখানে রাখা হচ্ছে। তাহলে কি হবে, এই যে যে তাপটা এসে পড়েছে সেই তাপ কি হবে, এখান থেকে প্রতিফলিত হয়ে প্রথমে এখানে যাবে। আচ্ছা, এই যে যে ভেতরেরটা, এটা কিন্তু ব্ল্যাক কোটিং করা আছে, ব্ল্যাক কোটেড। ব্ল্যাক কোটেড বলতে কি, এর ভেতরটা কোনো ভূসা কালি বা কোনো কিছু কালো রঙের প্রলেপ দিয়ে করা আছে। এখান থেকে কি হয়েছে, তাপীয় বিকিরণ এসছে, তাপীয় বিকিরণ এসে এখানে পড়ে প্রতিফলিত এখানে গেল। দেখ কি হবে, প্রথমে এইখানে এসে পড়ে যখন এখানে এখানে গেছে, তখন এই পার্টটাতে কি হবে, কিছু পরিমাণ তাপের শোষণ হবে। হুম, শোষণ হবে।
কিছু পরিমাণ প্রতিফলন হবে। হলো, যা শোষণ হওয়ার হলো, বাকিটা প্রতিফলন হলো। এখানে এসে আবার পড়ে কি হবে, আবার শোষণ হবে, আবার প্রতিফলন হবে, আবার এখানে শোষণ হবে, আবার প্রতিফলন হবে। খুব কম চান্স আছে যে কোনো এক সময় আবার এই পথে বাইরে বেরিয়ে যাওয়ার চান্স খুব কম, কেন কি ছিদ্রটাও ছোট, আর আমি এখানে একটু কোণা করে একটা প্রতিফলক লাগিয়ে রেখেছি। মানে এই যে যে তাপীয় বিকিরণটা আমি এই ছিদ্র পথে বাইরে মানে রেখেছি, এই যা গেলে এর ভেতরে বারবার প্রতিফলন শোষণ হতে হতে কি হবে, এই আলোক রশ্মি কিন্তু এর ভেতরে পুরোটাই শোষিত হয়ে যাবে। তাহলে কি ব্যাপার হলো, যে আমি যত পরিমাণ তাপীয় বিকিরণ দিয়েছি পুরোটাই শোষণ করে নিয়েছে। আপতিত তাপীয় বিকিরণের পুরোটাই যদি শোষিত হয়ে যায় তাকে কি বলে, কৃষ্ণ বস্তু বলে, ব্ল্যাক বডি বলে। আমরা এরকম করে বানাতে পারি, ঠিক আছে, ব্ল্যাক বডি। বইটা দেবি, বইতে আছে ব্ল্যাক বডি, কারোর একটা বই, এখানে দুটো বই আছে। হ্যাঁ, পেজ নাম্বার বইতে বইতে পেজ নাম্বার দেখ, কৃষ্ণ বস্তু। কৃষ্ণ বস্তু কি বলছে, সংজ্ঞা তো বলে দিয়েছি। এবারে দেখ এখানে যেগুলো বলা আছে, যে এটা যেটা করা হলো না, এটা কিন্তু ফেরির কৃষ্ণ বস্তু। ফেরি যে কৃষ্ণ বস্তু বানিয়েছে সেটা কিন্তু এরকমই হচ্ছে। ফেরির কৃষ্ণ বস্তু কি, অ্যাকচুয়ালি ফাঁপা গোলক। ফাঁপা গোলক, ডাবল লেয়ারের, ভেতরে কি আছে, ভূষাকালি মাখানো স্তর, মানে ভেতরের স্তরটা হচ্ছে ভূষাকালির। ছবিটা জাস্ট এখানে কৃষ্ণ বস্তু বলে এখানে লেখ, যে ফেরির কৃষ্ণ বস্তু, ফেরির কৃষ্ণ বস্তু বলে হেডিং দিয়ে ছবিটা এঁকে তারপরে কি করবি, যে যেগুলো লেখা আছে একবার বইতে একবার দেখে তাড়াতাড়ি, ফার্স্ট সময় দিচ্ছি। হ্যাঁ, ছবিটা আঁকতে হবে। কৃষ্ণ বস্তু কাকে বলে, ফেরির কৃষ্ণ বস্তু কি বলে ছবি আঁকতে দেয় কোনো কোনো সময়। এবার দেখ তোদের এই ছায়া প্রকাশনী বইতে একটা জায়গায় আছে বিকিরণ ক্ষমতা, ঠিক আছে, তারপরে আছে কি বলেছে একবার বলছি দাঁড়া, কিন্তু ওটা ঠিক একটা আছে কি না, বিকিরণ ক্ষমতা, শোষণ ক্ষমতা, এরকম কিছু দেওয়া আছে। দেখ, শোষণ ক্ষমতা অ্যাবজর্পটিভিটি তো আমরা করেছি, অ্যাবজর্পটিভিটি হচ্ছে কি এ, যেটা করেছি, কিন্তু কিছু টার্ম আমি না ইংরেজিতেই লিখছি। কি লিখছি, যে প্রথমে হচ্ছে এমিসিভ পাওয়ার, লেখ ইংরেজিতেই লেখ, এমিসিভ পাওয়ার, যাকে আমরা ক্যাপিটালি বলছি, কেন কি দুটো টার্ম নিয়ে একটু কনফিউশন হতে পারে যদি বাংলার হিসাবে যাস। এমিসিভ পাওয়ার একটা হচ্ছে কি ক্যাপিটালি, আর একটা হচ্ছে এমিসিভিটি। এমিসিভিটি যাকে আমরা কি বলছি, স্মল ই। প্রথমে দেখ, এই যে যে টার্ম আমি এমিসিভিটি লিখেছি, প্রথমে ওখানে লিখেছিলাম না যে রিফ্লেক্টিভিটি, অ্যাবজর্পটিভিটি, ট্রান্সমিটিভিটি, এরকম বলেছিলাম না। অ্যাকচুয়ালি ওখানে কি লিখেছিলাম, যে আপতিত তাপ শক্তির যে পরিমাণ, যে যত অংশ, ধরো কিউ এ বাই কিউ আই, তো এ লিখেছিলাম অ্যাবজর্পটিভিটি। তো আপতিত তাপের কত অংশ শোষিত হচ্ছে তাকে আমরা অ্যাবজর্পটিভিটি বলছি। কিন্তু আমি যদি এমিসিভিটি বলি তাহলে কি বলবো, যে কিউ ই বাই কিউ আই, না না না, কিউ ই বাই কিউ আই হবে না। কেন হবে না, কেন কি আপতিত তাপের অংশ এটা নয়, এটা তো আপতিত তাপের অংশই নয়। তাহলে এমিসিভিটি অন্য কোনোভাবে ডিফাইন করা হচ্ছে, এইটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। প্রথমে দেখ, এমিসিভ পাওয়ার, দেখ আমি তোদেরকে কোথা থেকে নিয়ে আসছি, ধরো আমি বললাম যে একটা বাল্ব, আমি আগে বোধহয় বলেছিলাম আগের ক্লাসে, একটা বাল্ব, এই বাল্বের, যদি আমি বলি এই বাল্বের ক্ষমতা, এই বাল্বের ক্ষমতা পি, এর মানে কি, ক্ষমতা পি বলতে কি, একক সময়ে এ যে পরিমাণ শক্তি বিকিরণ করছে বা যে পরিমাণ শক্তি ব্যয় করছে, এটা হচ্ছে কি এর ক্ষমতা। কিন্তু তীব্রতা কি, তীব্রতা হচ্ছে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি যাচ্ছে। এখন এমইসি পাওয়ার হচ্ছে কি, যে কোনো বস্তু তার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি বিকিরণ করছে। তাহলে লেখ, কোনো বস্তু, কোনো বস্তু একক সময়ে, কোনো বস্তু একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, কোনো বস্তু একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে
কোনো বস্তু একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি বিকিরণ করে, কোনো বস্তু একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি বিকিরণ করে, যে পরিমাণ শক্তি বিকিরণ করে তাকে এমিসিভ পাওয়ার, তাকে এমিসিভ পাওয়ার ব্র্যাকেটে ক্যাপিটাল ই বলে, তাকে এমিসিভ পাওয়ার ব্র্যাকেটে ক্যাপিটাল ই বলে। দেখ, আমি যদি বলি যে এই দেখ এখানে আমি বলছি ক্ষমতা মানে কি, এমনি ক্ষমতা মানে বাল্বের যে ক্ষমতা, শক্তি বাই সময়, নাকি না? এমনি ক্ষমতা মানে হচ্ছে শক্তি বাই সময়। তো ক্ষমতার একক কি আছে? ওয়াট। ওয়াট মানে কি হচ্ছে? জুল পার সেকেন্ড। ঠিক আছে, কারো সমস্যা নেই তো? হ্যাঁ, এবারে যদি বলি তীব্রতা, এ হচ্ছে ক্ষমতা, ক্ষমতাকে আমরা পি বলছি পাওয়ার, তীব্রতাকে আমরা কি বলছি? ইন্টেন্সিটি মানে আই। তীব্রতা কি হচ্ছে? একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শক্তি যাচ্ছে, তাহলে কি হবে? শক্তি বাই সময় মানে একক সময়ে একক ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল দিয়ে ভাগ। তো তার মানে আমি কি লিখতে পারি? ইন্টেন্সিটি সমান শক্তি বাই সময় মানে কি? পাওয়ার বাই এরিয়া, ক্ষেত্রফল। ঠিক আছে, এই যে যে সংজ্ঞা বলেছে, এই সংজ্ঞাতে কিন্তু হেডিং আছে এমিসিভ পাওয়ার, কিন্তু বলছে কি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি বিকিরণ হয়, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে বিকিরিত শক্তি প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে, মানে অ্যাকচুয়ালি এর তীব্রতাই বলছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি। তার মানে তুই লিখে দিবি এটি তীব্রতার মতোই একক, এটি তীব্রতার মতোই রাশি হচ্ছে, এর এককও তীব্রতার মতো হবে। তাহলে বল তীব্রতার একক কি হবে? তীব্রতার একক কি হবে? ওয়াট পার মিটার স্কোয়ার, একদম ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, কিন্তু আমি এখানে ম্যাথমেটিক্যালি লিখবো কিভাবে, তাই তো? তাহলে লেখ ক্যাপিটাল এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ক্যাপিটাল এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে ডিটি সময়ে ডিকিউ আরএডি, আরএডি মানে কি? রেডিয়েশন হয়েছে, ডিকিউ। তাহলে কি বলছি? এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে ডিটি সময়ে ডিকিউ রেডি আরএডি রেডিয়েশন, ডিকিউ পরিমাণ, যেহেতু আমরা এটা তাপ চ্যাপ্টার বলছি, ডিকিউ পরিমাণ তাপ বিকিরিত হলে, বিকিরিত হলে তাহলে আমি কি বলবো না? এমিসিভ পাওয়ার মানে ক্যাপিটাল ই সমান কি লিখবো? শোন, কত তাপ বিকিরিত হয়েছে? ডিকিউ, ডিকিউ রেডিয়েশন মানে রেডিয়েটেড তাপ কত সময় হয়েছে? ডিটি সময়। তাহলে একক সময়ে বললে কি করতে হবে? ডিটি দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, কত ক্ষেত্রফলের মধ্য দিয়ে হয়েছে? তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বললে 1/a হবে। বোঝা গেল কিনা বল? ঠিকঠাক আছে কিনা বল? ঠিক। আচ্ছা, এখানে এর একক কি আসবে? ইউনিট কি আসবে? ইউনিট আসবে ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। এর ইউনিট আসবে কি? ওয়াট পার মিটার স্কোয়ার। একদম ক্লিয়ার হচ্ছে কিনা বল? ওয়াট পার মিটার, ওয়াট পার মিটার স্কোয়ার হলো। এবারে কথা হচ্ছে যে আমরা এমইসিভিটি ওই ওই টার্মটা নিয়ে আসবো কিভাবে? এমইসিভিটি শোন, যদি আমি বলি, ধরো বললাম যে এই পেনের এমিসিভিটি কত, ই কত যদি বলে, তো আমি করব কি? ধরো এই পেনটা এখন, ধরো আমি বললাম যে এখন হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর এমিসিভ পাওয়ার একটা হবে। ঠিক আছে, এই পেনটার ধরো বললো এমিসিভিটি মানে ই কত চাইছে, ই কত জিজ্ঞেস করছে, ক্যাপিটাল ই নয়, স্মল ই। তো এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই পেনের হচ্ছে এমিসিভ পাওয়ার মানে ক্যাপিটাল ই একটা পাওয়া যাবে। এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা কৃষ্ণ বস্তুর এমিসিভ পাওয়ার পাওয়া যাবে। তো সেম টেম্পারেচারে বস্তুটার এমিসিভ পাওয়ার বাই
ওই কৃষ্ণ বস্তুর এমিসিভ পাওয়ার। ঠিক আছে, তাহলে লেখ এমইসিভিটি, হেডিং লিখবি এমইসিভিটি, এমইসিভিটি ব্র্যাকেটে স্মল ই, এমইসিভিটি ব্র্যাকেটে হচ্ছে কি স্মল ই, এমইসিভিটি ব্র্যাকেটে স্মল ই, এমইসিভিটি ব্র্যাকেটে স্মল ই। বলতো এমইসিভিটির কোনো একক হবে, মাত্রা হবে? হবে না। ঠিক আছে, তাহলে লেখ কোন নির্দিষ্ট তাপমাত্রায়, কোন নির্দিষ্ট তাপমাত্রায়, কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন বস্তুর এমিসিভ পাওয়ার, কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন বস্তুর এমিসিভ পাওয়ার, কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন বস্তুর এমিসিভ পাওয়ার, কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন বস্তুর এমিসিভ পাওয়ার এবং এবং ওই তাপমাত্রায় এবং ওই তাপমাত্রায় এবং ওই তাপমাত্রায় আদর্শ কৃষ্ণ বস্তুর এমিসিভ পাওয়ারের অনুপাতকে এবং ওই তাপমাত্রায় আদর্শ কৃষ্ণ বস্তুর এমিসিভ পাওয়ারের অনুপাতকে অনুপাতকে বস্তুটির বস্তুটির এমিসিভিটি বা বিকিরণ গুণাঙ্ক বলে। বেশ, ঠিক আছে, এবারে দেখ এই যে মানটা না, আমরা সবসময় জানি যে কৃষ্ণ বস্তু সব থেকে বেশি তাপ শোষণ করে, আবার সব থেকে বেশি বিকিরণও করে। তাহলে আমি যদি বলি একটা উষ্ণতা টি উষ্ণতাতে, ধরো টি উষ্ণতাতে এই পেন, আর টি উষ্ণতাতে একটা কৃষ্ণ বস্তু, দুজনেরই উষ্ণতা সমান, কে বেশি তাপ বিকিরণ করবে? কৃষ্ণ বস্তু। তাহলে নিচেরটা বেশি, হ্যাঁ কি না? তাহলে সমস্ত বস্তুর ক্ষেত্রে ই কত হবে? 0 থেকে 1 মধ্যে। ঠিক আছে, সমস্ত বস্তুর ক্ষেত্রে, সমস্ত বস্তুর ক্ষেত্রে ই এর মান কত হচ্ছে? 0 থেকে 1 মধ্যে। ই এর কোনো একক এবং মাত্রা নেই, ই এর কোনো একক এবং মাত্রা নেই। আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে ই কত হবে? 1। আদর্শ কৃষ্ণ বস্তুর ই কত হচ্ছে? 1। তাহলে ই এর ডেফিনেশন আর স্মল এ বা টি বা আর এর যে ডেফিনেশন ছিল সম্পূর্ণ আলাদা ছিল, নাকি না? সম্পূর্ণ আলাদা ছিল। এতটা পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? বল, ক্লিয়ার কর। ক্লিয়ার হয়ে গেছে? কোনটা? ই এর মান 0 থেকে 1 এর মধ্যে কেন হচ্ছে? বল, কোন বস্তুর এমিসিভ পাওয়ার আর কৃষ্ণ বস্তুর এমিসিভ পাওয়ারের মধ্যে কোনটা বড় হবে সবসময়? কৃষ্ণ বস্তুর এমিসিভ পাওয়ার। টি ধরো আমি বললাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই পেন, আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কৃষ্ণ বস্তু, কে বেশি তাপ বিকিরণ করবে? কৃষ্ণ বস্তু। কেন কি? কৃষ্ণ বস্তু বেশি তাপ শোষণও করেছিল, এই জন্য কৃষ্ণ বস্তু কি করবে? বেশি তাপ বিকিরণও করবে। ভালো শোষক ভালো বিকিরক হবে। এক্ষুনি লেখাবো কারশফের সূত্র, ওটাই কারশফের সূত্র, ভালো শোষক ভালো বিকিরক হবে, এবং সেক্ষেত্রে আমরা লিখবো এ সমান ই। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু কৃষ্ণ বস্তুর ই বেশি হচ্ছে, তাহলে 1 থেকে ছোট হবে, 0 হতে পারে, কেউ দেখা যাবে কোনো কিছু বিকিরণই করছে না, 0 হতে পারে। 1 কার ক্ষেত্রে হবে? কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে।
আদর্শ কৃষ্ণ বস্তু, কিন্তু আমরা কি বলেছি সমস্ত বস্তুর ক্ষেত্রে এটা 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে, এবং আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে কি হবে, এক্স্যাক্টলি 1 হবে। এটা লেখার পরে এবার আসবে কি, হেডিং লিখবি যে কারশফের সূত্র। কারশফের সূত্র, কারশফের সূত্র। কারশফের সূত্র লেখ, ভালো শোষক, ভালো শোষক ভালো বিকিরক হয়। ভালো শোষক ভালো বিকিরক হয়। ভালো শোষক ভালো বিকিরক হয়। তাহলে কি এবার কি লিখবো, কোন বস্তুর ক্ষেত্রে, কোন বস্তুর ক্ষেত্রে, কোন বস্তুর ক্ষেত্রে শোষণ গুণাঙ্ক ব্র্যাকেটে কি এ সমান বিকিরণ গুণাঙ্ক ব্র্যাকেটে কি হচ্ছে ই, দুজন কি হচ্ছে সমান হচ্ছে। দুজন কিন্তু ডেফিনেশন ওয়াইজ একদম আলাদা, কিন্তু মান দুজনের সেম আসবে, মান দুজনের কি আসবে, সেম আসবে। বেশ, নেক্সট একদিন আসবে প্রিভোস্টের তাপ বিনিময় নীতি। প্রিভোস্ট এর তাপ বিনিময় নীতি, এ তোরা কিন্তু এমনিতে মানে সাধারণ কনসেপ্ট থেকেও বলতে পারিস যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। কি বলছে যে কোন বস্তু যদি আমি পারিপার্শ্বে রেখে দিই, আচ্ছা ওটা লেখা হয়ে গেছে সবার উপরটা, প্রিভোস্ট বা বইতে কি লেখা আছে, প্রিভোস্ট, প্রিভোস্ট কোনো অসুবিধা নেই, ইংরেজি যদি লিখিস প্রিভোস্ট, পিআরই, ঠিক আছে, বইতে পয়রফলা একার লেখা আছে, তো ইংরেজি দেখ পিআরই ভিওএস, প্রিভোস্ট লেখা আছে, ঠিক আছে, ওগুলো কোনো সমস্যা নেই। হ্যাঁ, নিউটন আর আইনস্টাইনের নামটা ঠিকঠাক লিখিস, ফেমাস, ঠিক আছে, হয়েছে। আচ্ছা শোন, প্রিভোস্টের তাপ বিনিময় নীতি কি, প্রিভোস্টের তাপ বিনিময় নীতি কি হচ্ছে শোন, একটা বস্তু ধরো আছে, এর উষ্ণতা টিবি আর এর উষ্ণতা হচ্ছে কি টিএস, মানে সারাউন্ডিং এর। এখানে কি হবে, দুটো ঘটনা একসঙ্গে চলছে, কি না, পারিপার্শ্বিকের উষ্ণতার জন্য এর উপরে তাপ বিকিরণ হবে এবং বিকিরিত তাপের কিছু কিছু অংশ শোষণ হবে। যে তাপ শোষণ হচ্ছে তার জন্য কি হবে, বস্তুর উষ্ণতা বাড়তে থাকবে, ক্লিয়ার। আর এই যে যে বস্তুর উষ্ণতা তার জন্য এ কি করবে, তাপ বিকিরণ করবে। এদের দুটো ঘটনা সাইমultaneously চলতে থাকছে, একটা হচ্ছে কি বিকিরণ হচ্ছে, আর একটা হচ্ছে কি শোষণ হচ্ছে। বল, যে তাপ বিকিরণ হয়ে যাচ্ছে সে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না, আর যেটা শোষণ হচ্ছে এর ভেতরে বাড়ছে। তাহলে বল, যদি তাপ বিকিরণ মানে বিকিরণ যে হচ্ছে এর জন্য কি হবে, উষ্ণতা কমবে, আর শোষণ যে হচ্ছে তার জন্য উষ্ণতা বাড়বে। এবারে আমি এবারে হার এর কথা বলছি, মানে শোষণ হার আর বিকিরণ হার। তাহলে প্রথমে কি বলবো, যে কোনো বস্তুকে পারিপার্শ্বিকের সঙ্গে রেখে দিলে আমরা দেখি কি, যে একটা বরফকে যদি আমি এই জায়গায় রেখে দিই তাহলে বরফ গলতে শুরু করবে। আমরা ভাবি যে বরফ পরিপার্শ্ব থেকে তাপ নিচ্ছে এবং গলে যাচ্ছে, বরফ কোনো তাপ ছাড়ছে না, এটা ভুল ধারণা। বরফও কিন্তু তাপ বিকিরণ করে। সমস্ত বস্তু যার উষ্ণতা পরম শূন্য উষ্ণতার চেয়ে বেশি, পরম শূন্য উষ্ণতা মানে কি, 0 কেলভিন, যদি কারোর উষ্ণতা 3 কেলভিনও হয় তাহলেও কিন্তু সে তাপ বিকিরণ করবে, কিন্তু কম বিকিরণ করবে। যে হারে বিকিরণ করবে তার থেকে বেশি হারে শোষণ করবে। তো বরফকে যখন আমরা, এগুলো আসবে নিউটন কুলিং ল, কত সময় কত বরফ গলে যাবে এরকম আছে। তো দেখ, যদি একটা বস্তু তাপ যদি পারিপার্শ্বিকে রাখি তাহলে সেখানে তাপ বিকিরণও হচ্ছে শোষণও হচ্ছে। যদি বিকিরণের হার বেশি হয় শোষণের হার কম হয়, বিকিরণের হার বেশি হচ্ছে মানে কি তাপ কমে যাবে, মানে বস্তুটা ঠান্ডা হবে।
যদি শোষণের হার বেশি হয়, বিকিরণের হার কম হয়, তাহলে উষ্ণতা বাড়বে। যদি শোষণ আর বিকিরণের হার সমান সমান হয়, তাহলে কি হবে, উষ্ণতা স্থির থাকবে। ওটাই আছে। কি দেখ, রিভার্সড তাপ বিনিময় নীতি আমি আর লেখাচ্ছি না, বইতে আছে ভালোভাবে 3টে পয়েন্ট, ওখান থেকে লিখলেই হবে। কি আছে, যে রিভার্সড তাপ বিনিময় নীতি ছায়া প্রকাশনী বই 309 পেজ, কি, যে কোনো বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধি নির্ভর করে পরিপার্শ্বের সঙ্গে তার বিকীর্ণ তাপ বিনিময়ের উপরে। 3টে পয়েন্ট লিখতে হবে। কি, কোন বস্তু তাপ বিকিরণের হার, ঠিক আছে, কোন বস্তুর তাপ বিকিরণের হার পরিপার্শ্ব থেকে বস্তুটির তাপ শোষণের হার তার চেয়ে বেশি হলে, মানে কোনটা বেশি, বিকিরণের হার বেশি, ঠিক আছে, কোন বস্তুর তাপ বিকিরণের হার যা, এর ল্যাঙ্গুয়েজ কি করেছে বলতে, একটু মানে মানে ল্যাঙ্গুয়েজটাকে লিখেছে কঠিন ভাবে, তোরা এরকম লিখবি, কোন বস্তুর তাপ বিকিরণের হার বেশি হলে, শোষণের হার কম হলে বস্তুটির উষ্ণতা কমে যাবে। আমি লিখে দেবো, কি লিখে দিচ্ছি, লেখ, রিভার্সড তাপ বিনিময় নীতি লিখে দিচ্ছি, লেখ, লেখ, কোন বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধি নির্ভর করে, কোন বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধি নির্ভর করে, আমি লিখছি, লেখ, রিভার্সড তাপ বিনিময় লিখছি, কোন বস্তুর তাপ বিকিরণের কোন বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধি নির্ভর করে, কোন বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধি নির্ভর করে, কোন বস্তুর উষ্ণতার হ্রাস বৃদ্ধি নির্ভর করে পারিপার্শ্বিকের সহিত, পারিপার্শ্বিকের সহিত পারিপার্শ্বিকের সহিত বিকীর্ণ তাপের বিনিময়ের উপর, পারিপার্শ্বিকের সহিত বিকীর্ণ তাপের বিনিময়ের উপর, পারিপার্শ্বিকের সহিত বিকীর্ণ তাপের বিনিময়ের উপর, ঠিক আছে, বিকীর্ণ তাপের বিনিময়ের উপর, কেন কি এখানে দুটো বস্তু কন্ট্যাক্টে নেই, ঠিক আছে, পারিপার্শ্বিকের সহিত বিকীর্ণ তাপের বিনিময়ের উপরে। এবার লেখ 1 নম্বর দিয়ে, লেখ 1 নম্বর দিয়ে, লেখ যে তাপ বিকিরণের হার গ্রেটার দেন তাপ শোষণের হার হলে, কোনটা বেশি হচ্ছে, বিকিরণ, বিকিরণ মানে কি হবে, কমে যাবে, হলে বস্তুর উষ্ণতা হ্রাস পায়। 2 নম্বর, তাপ বিকিরণের হার লেস দেন তাপ শোষণের হার, কোনটা বেশি হচ্ছে, শোষণ বেশি হচ্ছে, শোষণ হচ্ছে মানে তাপ ভেতরে আসছে, শোষণের হার হলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। 3 নম্বর, তাপ বিকিরণের হার, তাপ বিকিরণের হার সমান তাপ শোষণের হার হলে বস্তুর উষ্ণতা অপরিবর্তিত থাকে, বস্তুর উষ্ণতা অপরিবর্তিত থাকে, একদম বস্তুর উষ্ণতা অপরিবর্তিত থাকে। সময় দিচ্ছি, লেখ, হয়েছে, আচ্ছা, এবার লেখ
স্টিফান স্টিফান বোলজম্যানের স্টিফান বোলজম্যানের স্টিফান বোলজম্যানের সূত্র স্টিফান বোলজম্যানের সূত্র হ্যাঁ স্টিফান বোলজম্যানের সূত্র স্টিফান বোলজম্যানের সূত্র দেখ প্রথমে অ্যাকচুয়ালি আসবে কি স্টিফানের সূত্র, তারপরে সেটাকে বোলজম্যান কিছুটা কারেকশন করবে, ঠিক আছে। হ্যাঁ, তো প্রথমে স্টিফান বোলজম্যানের সূত্র লিখেছিস, লিখে লেখ, প্রথমে লেখ স্টিফানের সূত্র, হেডিং লিখবি স্টিফানের সূত্র। চ্যাপ্টার লাস্ট, কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের লাস্ট দেখবি একটু কঠিন হয়। স্টিফানের সূত্র প্রথমে, হ্যাঁ স্টিফানের সূত্র। তো লেখ আদর্শ কৃষ্ণ বস্তুর আদর্শ কৃষ্ণ বস্তুর এমিসিভ পাওয়ার আদর্শ কৃষ্ণ বস্তুর এমিসিভ পাওয়ার তার পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সহিত সমানুপাতিক। আদর্শ কৃষ্ণ বস্তুর এমিসিভ পাওয়ার তার পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সহিত সমানুপাতিক। ঠিক আছে, আদর্শ কৃষ্ণ বস্তুর এমিসিভ পাওয়ার তার চতুর্থ ঘাতের সহিত সমানুপাতিক। প্রথমে কৃষ্ণ বস্তুর সম্বন্ধে বলা হবে, দেন সেটাকে আমরা জেনারেল বডিতে মানে শিফট করে দেব। কিরকম দেখ, প্রথমে বল যে এমিসিভ পাওয়ারকে কি লেখা হয়েছিল। এমিসিভ পাওয়ারকে লেখা হয়েছিল যে ডি কিউ রেডিয়েটেড বাই ডিটি 1/a, এইটা প্রপোর্শনাল টু কি বলছে, টি টু দি পাওয়ার 4, ঠিক না। তাহলে সাইডে লিখে নেব কি, এ ক্ষেত্রফল বিশিষ্ট না ক্যাপিটাল টি উষ্ণতায় থাকা এ ক্ষেত্রফল বিশিষ্ট আদর্শ কৃষ্ণ বস্তু ডিটি সময়ে ডিকিউ তাপ বিকিরণ করলে এটা লিখছি, নাকি না। ক্যাপিটাল টি, অবশ্যই এটা পরম উষ্ণতা লিখে দে, লেখা পরম উষ্ণতা। ক্যাপিটাল টি পরম উষ্ণতা বলতে কি বলতো, কেলভিন স্কেলে উষ্ণতা। ক্যাপিটাল টি পরম উষ্ণতায় থাকা এ ক্ষেত্রফল বিশিষ্ট আদর্শ কৃষ্ণ বস্তু ডিটি সময়ে ডিকিউ পরিমাণ তাপ বিকিরণ করলে আমরা এটা হচ্ছে কি বলতো, ই, ক্যাপিটাল ই, এটা। ঠিক আছে, হলো। এবারে এইখানে সমানুপাতিক চিহ্নকে তোলার জন্য কি করতে হবে, একটা ধ্রুবক আনতে হবে, সিগমা। এই ধ্রুবকটা হচ্ছে কি সিগমা। তো 1/a আমাকে বল ডি কিউ রেডিয়েটেড বাই ডিটি মানে কি, পি রেডিয়েটেড লিখতে পারি। হ্যাঁ, তাপ বাই ক্ষমতা মানে কি, শক্তি বাই সময়, সমান সিগমা টি টু দি পাওয়ার 4। ঠিক আছে, সিগমা টি টু দি পাওয়ার 4। সিগমা হচ্ছে কি, সিগমা হচ্ছে স্টিফানের ধ্রুবক। বেশ, স্টিফানের ধ্রুবক, এর একক মান সবই আসছে। দেখ পি রেডিয়েটেড কি আসছে, সিগমা এ টি টু দি পাওয়ার 4, একদম সিগমা এ টি টু দি পাওয়ার 4, এর মান কত আসে দেখ, 5, 6, 7, 8, এরকম লেখা, মনে রাখবি এরকম করে, 5, 6, 7, 8, 5.6 কোনটা। আচ্ছা, ডিকিউ রেডিয়েটেড বাই ডিটি সমান পি রেডিয়েটেড কোথা থেকে এসছে, দেখ ক্ষমতা মানে কি, শক্তি বাই সময়, ডিটি সময়ে ডিকিউ শক্তি বিকিরিত হয়েছে, ওটা কি লিখেছি, পি রেডিয়েটেড। আচ্ছা, কিভাবে মনে রাখবি, 5, 6, 7, 8,
5.67 ইন্টু 10⁻⁻8, 5, 6, 7, 8 হয়েছে। আচ্ছা আমাকে বল একক বলতে পারবি? সিগমার একক কিভাবে আসবে বলতো? সিগমার একক মাত্রা যদি জিজ্ঞেস করে দেয় তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে যে একক মাত্রা বার করা। দেখ সিগমা করার জন্য দেখ ক্ষমতার একক কি বলতো? ওয়াট। ওয়াট বাই এরিয়া হচ্ছে কি মিটার স্কোয়ার, আর এটা হবে কি কেলভিন টু দি পাওয়ার 4। তাহলে একক কি চলে আসবে? ওয়াট মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4। এটা হলো একক। মাত্রা কি হবে? সিগমার। সিগমার মাত্রা চল সময় দিচ্ছি, সিগমার মাত্রা কর কি হবে। সিগমার মাত্রা কি হবে সময় দিলাম, কর। 10টায় ছেড়ে দিতে হবে তাই তো? করতে পারবি? কি হবে বল? দেখ ওয়াট মানে জুল পার সেকেন্ড, এইরকম করছি। ওয়াট মানে জুল পার সেকেন্ড, মানে শক্তি বাই সময়। তাহলে শক্তি হচ্ছে কি কার্যের মাত্রা, mL²T⁻²। শক্তি হচ্ছে কি কার্যের মাত্রা বাই সময়, সময় হচ্ছে কত? টি। সময় হচ্ছে কত? টি হলো। এটা হলো কি শক্তির মাত্রা, মানে ওয়াট। ওয়াট বলতে হচ্ছে ক্ষমতার মাত্রা হয়ে গেছে। নিচে কি হবে? মিটার স্কোয়ার, মানে কি হবে? এল স্কোয়ার। কেলভিন টু দি পাওয়ার 4 মাত্রা কি লিখবো? এখানে T⁻4 আছে বলে কি নিচে T⁻4 লিখে দিবি, না θ⁻4? θ⁻4। হ্যাঁ, ক্ষমতা। ক্ষমতা মানে কি কার্য বাই সময়। কার্যের মাত্রা কি mL²T⁻², বাই সময় হচ্ছে কত? টি। ঠিক আছে না? হ্যাঁ, ক্ষমতা মানে কি কার্য বাই সময়। কার্যের মাত্রা কি mL²T⁻², বাই সময় হচ্ছে কত? টি। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, এম এম এল স্কোয়ার কেটে যাবে, m T⁻³ θ⁻4, ঠিক না? হ্যাঁ, স্টিফান কিন্তু সূত্র দিয়েছে কি ব্ল্যাক বডির ক্ষেত্রে, ঠিক না? স্টিফান কিন্তু সূত্র দিয়েছে কি ব্ল্যাক বডির ক্ষেত্রে। এবারে দেখ লেখ যে কোনো সাধারণ বস্তুর ক্ষেত্রে স্টিফান সূত্র। যে কোনো সাধারণ বস্তুর ক্ষেত্রে স্টিফান সূত্রের গাণিতিক রূপ, এরকম লেখ। যে কোনো সাধারণ বস্তুর ক্ষেত্রে, হেডিং লিখবি, হেডিং না ওরই সঙ্গে চলছে, যে কোনো সাধারণ বস্তুর ক্ষেত্রে, যে কোনো সাধারণ বস্তুর ক্ষেত্রে স্টিফান সূত্রের গাণিতিক রূপ। যে কোনো সাধারণ বস্তুর ক্ষেত্রে স্টিফান সূত্রের গাণিতিক রূপ। স্টিফান যে সূত্রটা দিয়েছে সেটা কিন্তু এটা, পি রেডিয়েটেড সমান সিগমা এ T⁴ বেশ। এবার দেখ হ্যাঁ, এটা কিন্তু ব্ল্যাক বডির ক্ষেত্রে। আমাকে বল কোন বস্তুর এমিসিভ পাওয়ার, লেখ বস্তুর 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 এমিসিভিটি মানে বিকিরণ গুণাঙ্ক, বস্তুর বিকিরণ গুণাঙ্ক ই হলে, বস্তুর বিকিরণ গুণাঙ্ক যদি ই হয় তাহলে আমরা ই কে কি লিখি? ই সমান এমিসিভিটি, তাই না? এমিসিভিটি কার ক্ষেত্রে? এমিসিভিটি বস্তুর ক্ষেত্রে। আচ্ছা হ্যাঁ, আমি লিখছি এমিসিভ, এমিসিভ পাওয়ার বলে। এমিসিভ পাওয়ার কার ক্ষেত্রে? প্রদত্ত বস্তুর ক্ষেত্রে, প্রদত্ত বস্তু। আর এমিসিভ পাওয়ার কি হবে? কৃষ্ণ বস্তু। হ্যাঁ কি না বল? এটাই তো ছিল। তবে হ্যাঁ, দুজনের উষ্ণতা কিন্তু সেম ছিল, ঠিক কিনা বল?
দুজনের উষ্ণতা সেম ছিল। এইবারে আমি করলাম কি, আমি লিখে রেখেছি। দেখ, এখানে আমি লিখছি কি, 1/a, ঠিক আছে, 1/a, এটাকে কি লিখতে পারি, পি রেডিয়েটেড প্রদত্ত বস্তুর, ঠিক না, প্রদত্ত বস্তু এমিসিভ এমিসিভ পাওয়ারকে আমি 1/a পি রেডিয়েটেড লিখতে পারি। আচ্ছা, কৃষ্ণ বস্তুরও 1/a পি রেডিয়েটেড কৃষ্ণ বস্তু, কোনটা কেটে যাবে, 1/a কেটে যাবে। তাহলে প্রদত্ত বস্তুর করার জন্য আমি কি লিখবো, ই ইন্টু পি রেডিয়েটেড কৃষ্ণ বস্তু সমান পি রেডিয়েটেড যে কোনো একটা বস্তু, প্রদত্ত বস্তু। তার মানে ফর্মুলা কি দাঁড়িয়ে যাবে, যে পি রেডিয়েটেড, আমি যদি বলি প্রদত্ত বস্তু মানে যে কোনো বস্তুর এই যে যে পাওয়ার যেটা হবে, রেডিয়েশন যে পাওয়ার, সেটা কত আসবে, ই। আচ্ছা, পি রেডিয়েটেড কৃষ্ণ বস্তুর কি ফর্মুলা এসেছিল, সিগমা এ টি টু দি পাওয়ার 4, তাই না? তাহলে আমরা কোন ফর্মুলা মনে রাখবো, যে কোনো বস্তুর রেডিয়েশন পাওয়ার সিগমা ই এ টি টু দি পাওয়ার 4। এইখান থেকে আমরা কিন্তু কৃষ্ণ বস্তুতে চট করে চলে যেতে পারি। কেন, কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে ই কত হয়, 1। কৃষ্ণ বস্তুর ই কত হয়, 1। তাহলে এখানে যদি 1 বসিয়ে দিই, কৃষ্ণ বস্তুর ফর্মুলা চলে আসবে কিনা, আসবে তো না, আসবে, ঠিক। হ্যাঁ, ক্ষেত্রফলে কি হতে হবে, দুটো বস্তুর ক্ষেত্রফলে কি হতে হবে। হ্যাঁ, ফর্মুলাতে যা লেখা ছিল ওখানেও কিন্তু একই ক্ষেত্রফল ছিল, একই ক্ষেত্রফলের একই উষ্ণতার ছিল। মানে ই এর যে সংজ্ঞা যেটা বলেছি ওখানে কিন্তু অ্যাকচুয়ালি একই ক্ষেত্রফল আছে। এবারে দেখ, স্টিফান বোলজম্যান সূত্র কি বলছে। স্টিফান বোলজম্যান সূত্র বলছে যে একটা বস্তুকে যখন আমি পরিবেশে রেখেছি, স্টিফান বোলজম্যান সূত্র অ্যাকচুয়ালি দেখ, প্রিভোস্ট যে সূত্রটা বলেছে, প্রিভোস্টের তাপ বিনিময় নীতি, ও কি বলেছে, একদম মানে কথার কথা বলেছে, কোনো ম্যাথমেটিক্যালি কোনো কিছু দেয়নি। প্রিভোস্টের সূত্রটা কি করবে না, স্টিফান বোলজম্যান সূত্রর গাণিতিক রূপ থেকে আমরা ওটা আবার বলতে পারি। কিরকম, যে ধরো বলা হলো যে একটা বস্তু ধরো আছে, এর উষ্ণতা টি বি আর এর উষ্ণতা টি এস। তো বল, এমন তো নয় যে বস্তু শুধু তাপ বিকিরণ করবে, শোষণও তো করবে, তাই না? স্টিফান যে সূত্রটা বলছে সেটা কি বলছে, শুধুমাত্র বিকিরণের কথা বলছে, শোষণের কথা বলছে না। বোলজম্যান এসে কি করছে, যে এই শোষণের কথাটাও বলছে। তো দেখ, এখানে যদি আমি লিখি যে এই বস্তুটা এর পাওয়ার কত রেডিয়েশন করছে, সেটা আমি কি বলবো, পাওয়ার কত রেডিয়েশন করছে, সেটা হচ্ছে যে পি রেডিয়েশন সিগমা ই এ টি বি টু দি পাওয়ার 4। রেডিয়েশন কার জন্য হয়, বস্তুর উষ্ণতার জন্য, ঠিক আছে। আচ্ছা, বস্তুটা তো ক্ষমতা অ্যাবজর্বও করছে না, একই না, কার জন্য অ্যাবজর্ব করছে, পরিবেশের উষ্ণতার জন্য। তাহলে কি হবে, সিগমা, তবে এখানে কি হচ্ছে, শোষণ হচ্ছে, ই লিখবো না এ লিখবো, স্মল এ অ্যাবজর্পটিভিটি, এরিয়া কিন্তু সেম আছে, টি এস টু দি পাওয়ার 4, একই না, চলছে ঠিকঠাক। এটা রেডিয়েশনের জন্য হচ্ছে সিগমা স্মল ই, মানে এমিসিভিটি, ক্যাপিটাল এ এরিয়া, টিভি টু দি পাওয়ার। এইবারে বল, দেখ কি বলছি শোন, ওই যে বলা হয়েছিল না যে বিকিরিত তাপ কার কার উপর নির্ভর করে, বস্তুর উষ্ণতা, বস্তুর ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, আর শোষিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে, পারিপার্শ্বিকের উষ্ণতা, বস্তুর ক্ষেত্রফল, মিলছে ম্যাথমেটিক্যালি। এবার দেখ, আমি যদি বলি পি রেডিয়েশন নেট কত হচ্ছে, মানে আমি যদি বলি বস্তুটা তাপ বিকিরণও করছে, শোষণও করছে, বিকিরণ হয়েছে এটা, শোষণ হয়েছে এটা, আমি ধরো বললাম, হ্যাঁ, না না না, সিগমা তো স্টিফান কনস্ট্যান্ট, ই হচ্ছে কি
এমিসিভিটি, আর এরিয়া তো আছে এটা। এবারে যখন শোষণ হচ্ছে তখন স্টিফানের সূত্রই চলছে, বাস বোলজম্যান একটু কারেকশন করছে যে যেমন দেখ, এ যেমন যে তাপটা শোষণ করছে, আমি বলতে পারি কি যে পরিবেশ সেই তাপটা তো বিকিরণ করছে না, পরিবেশ যে তাপটা বিকিরণ করছে সেটা শোষণ করছে। তবে এখানে আমি কি লিখবো, সিগমা তো লিখবো, তবে ই লিখবো না এ লিখবো, এ লিখবো কেন কি শোষণ করছে এই তাপটা। এ হচ্ছে কি এর তলের ক্ষেত্রফল, আর শোষণ হয় কোন উষ্ণতার জন্য, পারিপার্শ্বিকের যে উষ্ণতা সে তো তাপটাকে একে দিচ্ছে না। বেশ, এবার এখানে তাহলে আমি বলছি পি রেডিয়েশন নেট, আমি বললাম যে বিকিরণ হয়েছে 30, শোষণ হয়েছে 20, তাহলে নেট বিকিরণ কত হয়েছে 10। তাহলে আমি কি লিখবো, পি রেডিয়েশন মাইনাস পি অ্যাবজর্ব। তাহলে এখানে কি লিখবো, সিগমা রেডিয়েশন ই এ টিবি টু দি পাওয়ার 4 মাইনাস সিগমা স্মল এ ক্যাপিটাল এ টিএস টু দি পাওয়ার 4। একটু আগে কারশফের সূত্রতে বলেছিলাম যে ই সমান এ হয়, হয় কি হয় না, ই সমান এ হয়। তাহলে আমি এখানে এর জায়গায় ই বসিয়ে দিই, অসুবিধা তো নেই। সিগমা ই এ টিবি টু দি পাওয়ার 4 মাইনাস সিগমা, এর জায়গায় ই বসিয়ে দিলাম এ টিএস টু দি পাওয়ার 4। তাহলে সিগমা ই এ কমন চলে আসবে, টিবি টু দি পাওয়ার 4 মাইনাস টিএস টু দি পাওয়ার 4। এটা হচ্ছে কি নেট রেডিয়েশন। মানে অ্যাকচুয়ালি স্টিফান শুধু বলে গেছে কি যে বস্তুর উষ্ণতার জন্য কত বিকিরণ হচ্ছে, কিন্তু এ তো সাথে সাথে শোষণও তো করছে না, শোষণ করছে বিকিরণ করছে, নেট কত বিকিরণ হবে একসঙ্গে এটা আসছে। এই পর্যন্ত থাকবে আজকে লাস্ট। এর আমি আর কন্ডিশন বানাচ্ছি না, যে প্রিভোস্টের যে লেখা আছে যে পি রেডিয়েশন যদি পি অ্যাবজর্বের থেকে বেশি হয় তাহলে ঠান্ডা হয়ে যাবে, পি রেডিয়েশন যদি পি অ্যাবজর্বের থেকে কম হয় তাহলে গরম হবে, পি অ্যাবজর্ব বেশি, দুজন সমান হলে তাহলে কি হবে, উষ্ণতা সেম থাকছে। এটা আর আমি লিখছি না, ঠিক আছে, কেন কি আমরা প্রিভোস্টের তাপ বিনিময় নীতিতে লিখে দিয়েছি। লাস্ট তোদের আর একটু বাকি আছে, নিউটনের শীতলীকরণ সূত্র, ভিনের সূত্র এবং সৌর ধ্রুবক। নিউটনের শীতলীকরণ সূত্র, ভিনের ধ্রুবক, ভিনের সূত্র, এবং হচ্ছে সৌর ধ্রুবক। সৌর ধ্রুবক কিন্তু বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। এই পর্যন্ত আজকে থাকছে।